আসসালামু আলাইকুম লিসেনার্স এবং রাসেল ভাই, সবাইকে শুভেচ্ছা। সর্বপ্রথম আমাদের ঈদ উল আজহার শুভেচ্ছা। সত্যি কথা বলতে রাসেল ভাই, আই এম অনার্ড টু প্রেজেন্ট হিয়ার। এখন যে ঘটনাটা আমি শেয়ার করব, এটা আমাদের রাজবাড়ির ভৌত স্ট্রিমের সদস্য সজীব এটা কালেক্ট করেছে। এই ঘটনাটি রাসেল ভাই রাজবাড়ি তো না, কুষ্টিয়া জেলার ভেড়ামারা এলাকার ঘটনা এটা। আচ্ছা, তো ভেড়ামারার পাশ দিয়ে যেই মানে পদ্মা নদীটা চলে গেছে, এই পদ্মা নদীর পাশে একটি গ্রাম রয়েছে। এই গ্রামের একজন ব্যক্তির নাম হলো আব্বাস। আচ্ছা, এই আব্বাস সাহেবের সাথেই 1995 সালের দিকে ঘটে যাওয়া এই ঘটনাটি আমি এখন শেয়ার করব। ওকে। তো আব্বাস সাহেব ওই সময়ে ওনার বয়স মানে কম ছিল, উনি তখন ইন্টারমিডিয়েটে পড়তেন ঘটনাটি যখন ঘটে আর কি। তো ইন্টারমিডিয়েটে পড়াকালীন সময়ে উনি ওই সময় কিছু টুকিটাকি ব্যবসাও করতেন। ওনার আসলে ওই সময় ওই যে মানে ব্রয়লার মুরগির যে ফার্ম, ওই কাজটা উনি করতেন আর কি। উনি যেটা করতেন সেটা হলো যে রাতের বেলা ওই মুরগির ফার্মের পাশেই মানে ভিতরে মানে ওনার থাকার জন্য একটা আলাদা একটা রুম করে নিয়েছিলেন। কারণ রাতের বেলা অনেক সময় শেয়াল বা কিছু প্রাণী এসে ওই মুরগির উপর এসে আক্রমণ করে আর কি। যার কারণে উনি থেকে মানে ওই জিনিসগুলো পাহারা দিতেন রাতের বেলা, যাতে এই ধরনের কোনো কিছু ঘটনা না ঘটে। এই কারণে উনি রাতের বেলা এসে ওখানে থাকতেন। আর ওনার ওই মুরগির ফার্মের পাশেই ছিল একটি পুকুর, এবং পুকুরের পাশেই ছিল একটি কবরস্থান। কবরস্থানটা অনেক পুরাতন কবরস্থান। আচ্ছা। তো স্বাভাবিকভাবে এমনিতে খুব একটা মানে ভয়ঙ্কর কিছু সচরাচর ঘটতো না আর কি ওই এলাকায়। এমনিতে উনি সাহসী ছিলেন, কিন্তু উনি তেমন কিছু কখনো দেখেন নাই। এর মধ্যে রাসেল ভাই যেই ঘটনাটা ঘটে সেটা হলো, ওনার একজন ভাগিনা ছিল, নাম ছিল হলো ইমন। তো ইমন কোনো কারণে বাসার থেকে খুব রাগারাগি করে বলে যে আমি মরেই যাব, এরকম বলে বাসার থেকে রশি নিয়ে জঙ্গলের দিকে চলে যায়, না আমি গলায় মানে ফাঁস দিয়ে আত্মহত্যা করব। আচ্ছা। কিন্তু গলায় ফাঁস দেওয়ার জন্য যখন গাছের ডালে দড়ি বেঁধেছে, আবার কি মনে করে মানে ফেরত চলে আসছে। এখন একটু রাগ কমে গেছে, আবার ওই দড়িটা খুলে নিয়ে চলে আসছে বাসায়। আবার বাসার লোকজন পিছনে পিছনে গিয়েছিল যাতে দুর্ঘটনা না ঘটে। তো যার কারণে সে আর ফাঁসি দিয়ে আত্মহত্যা করে নাই। কিন্তু এরপর থেকে ইমনের সাথে একটা ঘটনা ঘটা শুরু করে। ইমন প্রায় রাত্রে স্বপ্ন দেখে জেগে উঠত এবং বলতো যে কেউ ওই জঙ্গলের ভেতর থেকে তাকে ডাকছে এবং বলছে যে তুই আত্মহত্যা কর। আচ্ছা। এরকম নাকি ও প্রায়ই বলতো। এবং অনেক সময় দেখতো মানে ওই ইমনের পরিবারের লোকজনের মানে ভাষ্য অনুযায়ী যে মাঝে মাঝে ইমন রাতের বেলা দরজা খুলে বের হয়ে যেত এবং হাতে ওই যে দড়ি নিয়ে। এখন ওই পরিবারের সদস্য তখন তাকে ঠেকাতো, তখন বলতো যে কি ব্যাপার, আমি কি করছিলাম আমি তো নিজেই জানি না। তখন তাকে পাহারা দেওয়া শুরু করে আর কি, যাতে করে ও রাতের বেলা একা একা বাইরে বেরোতে না পারে। কিন্তু দুঃখজনক ব্যাপার হলো রাসেল ভাই, যে ও কিন্তু কিছুদিন পরে সত্যি সত্যি সুইসাইড করে। আচ্ছা। তো কেন কিভাবে, ওর সাথে কারো কোনো ঝগড়াও হয় নাই, ওই যে একবার রাগারাগি হয়েছিল, এরপর আর কখনো কোনো বিষয়, এবং সে খুব স্বাভাবিকই ছিল, শুধু ওই একটা ব্যাপার ছাড়া যে সে রাতের বেলা ওই মানে বাইরে চলে যেত। তো এই ব্যাপার ছাড়া তখন সবাই ধারণা করে, অনেক সময় আমরাও রাসেল ভাই শুনেছি এবং অনেকেই এটা হয়তো বা জানেন, যে কেউ যদি একবার সুইসাইড করার চেষ্টা করে বা অ্যাটেম্প নেয়, ওই দড়িটা যদি থাকে বাড়িতে, তখন মাঝে মাঝে এই ধরনের ঘটনা কিন্তু রাসেল ভাই ঘটতে পারে। এটা অনেকেই জানেন আর কি। এবং আমি আমার নানা বাড়ি যেখানে ছিল, আমার নানা বাড়ির পাশেও এরকম একটা ঘটনা ঘটেছিল, এটা আমি জানি। অন্য কোনো সময় এক সময় হয়তো বলবো আর কি। তো তখন সবাই ধরে নেয় যে ওই প্রথমবার অ্যাটেম্প নিয়েছিল, ওই কারণেই সে মারা গেছে। এটা মানে গ্রামের প্রচলিত একটা বিশ্বাস অনুযায়ী এটা ঘটেছে, নিয়ে আসলে অন্য কারো মাথা ব্যথা ছিল না। তো তাকেও ওই আব্বাস সাহেবের মানে মুরগির ফার্মের মানে একটু দূরেই যে কবরস্থানটা, সেখানে দাফন করা হয়। এবং আব্বাস সাহেব ইমনকে খুব ভালোবাসতেন, ভাগিনা তো খুব ভালোবাসতেন আর কি। মাঝে মাঝে ওই মুরগির ফার্মে একই সাথে দুইজন ঘুমাতেন, গল্প করতেন সারা রাত। যার কারণে উনি নিজেও খুব মানে ভেঙে পড়েন তার ভাগিনার এই মৃত্যুতে। আচ্ছা। 7-8 দিন পর আব্বাস সাহেব হঠাৎ ওই মুরগির ফার্মে রাত্রি থাকাকালীন সময় হঠাৎ করে একটু স্বপ্ন দেখেন যে ইমন কবরস্থান থেকে বের হয়ে এসে ওই যে পাশে যে পুকুরটা রয়েছে, এই পুকুরে সে ঠিক যেমন গরু ছাগল যেভাবে পানি খায়, মাথা মানে মুখ লাগিয়ে পানি খায়,
ঠিক ওইভাবে সে হামু দিয়ে সে পানি খাচ্ছে। তো এই জিনিসটা দেখে, মানে সে স্বপ্ন দেখার পরে তার ঘুম ভেঙে যায়। এরকম সে কয়েকটা দিন দেখে এরকম এই ঘটনা, যে কবর থেকে বের হয়ে আসছে, মানে কবরস্থান থেকে বের হয়ে আসছে, এসে ওই পুকুরে সে পানি খাচ্ছে। তো এই মনে করে একটা নিছক স্বপ্ন বা দুঃস্বপ্ন, ইমনের কথা অনেক চিন্তা করে, সে খুব ভালোবাসতো, হয়তো এই কারণে সে এটা দেখতে পারে, কিন্তু এই স্বপ্নের আসলে ওনার কাছে কোনো ব্যাখ্যা ছিল না। এর কয়েকদিন পর রাসেল ভাই যেটা হয় সেটা হলো, উনি হঠাৎ কি মনে করে, ওই দিন আবার খুব গরম পড়েছিল, আবার চাঁদনি রাতও ছিল। তো ওনার যে রুমটা ছিল ওই মুরগির ফার্মের সাথে দেখা, ওই রুমের জানালা উনি খোলা রাখেন আর কি। তো জানালাটা ছিল ওই পুকুরের দিকে, এবং ওই দিক দিয়ে জানালা খোলা থাকলে পুকুরটাও দেখা যায়, দূরের কবরস্থানটাও দেখা যায়। তো উনি যখন জানালা দিয়ে রাতের বেলা ঘুম ভেঙে গেছে, উনি যখন তাকালেন, উনি দেখলেন যে কি যেন পুকুর ঘাটে পানি খাচ্ছে, এবং মনে হচ্ছে ঠিক ওই যে উনি যেভাবে স্বপ্ন দেখেছেন ওরকমই। উনি প্রথমে ধারণা করেছিলেন যে হয়তোবা কোনো প্রাণী হবে, এরা পানি খাচ্ছে, কিন্তু ওনার মনে হচ্ছিল এর মানুষের মতো দেখা যাচ্ছে। এবং হঠাৎ ওই প্রাণীটা যখন পানি খেয়ে মাথাটা উঁচা করেছে, তখন এই আব্বাস সাহেবের সাথে চোখাচোখি হয়ে গেছে। এখন দেখে ওইটা আর কেউ না, ওইটা ওই যে স্বপ্নে দেখেছে ইমনকে, ওইটা সেই ইমন। এবং এটা দেখার পর উনি খুব ভয় পান, যদিও উনি সাহসী ছিলেন, কিন্তু হঠাৎ করে দৃশ্য দেখলে তো যে কারো ভয় পাওয়ার কথা। উনি তাড়াতাড়ি ভয় পেয়ে জানালা বন্ধ করে দেন এবং দোয়া কালাম পড়া শুরু করেন। এবং উনি খুব ভালোভাবেই ফিল করছিলেন যে কেউ একজন এই মুরগি ফার্মের পাশ দিয়ে খুব হাঁটাহাঁটি করছে, মানে বারবার হাঁটাহাঁটি করছে, কারণ ওখানে শুকনো পাতা ছিল, শুকনো পাতায় মরমর শব্দ হচ্ছিল। এবং আর একটা বিষয় রাসেল ভাই, সেটা হলো ওই মুরগিগুলো চিৎকার চেঁচামেচি করছিল, কিন্তু উনি ভয়ে বাইরে যাচ্ছিলেন না। আচ্ছা। তো এটা ছিল রাসেল ভাই মানে প্রথম দিনের ঘটনা, যখন উনি সামনাসামনি একদম প্রত্যক্ষ করেন। ওই ঘটনাটি উনি আবার পরিবারের সাথে শেয়ার করেন, যে আমি তো এরকম আগে কয়েকদিন স্বপ্ন দেখেছিলাম, কিন্তু এই যে এই বিষয়টা তো আমি দেখলাম। তখন হঠাৎ করে, মানে এরপর থেকে রাসেল ভাই যে ঘটনাটা ঘটে, প্রায় রাত্রেই ওই উনি যখন রাত্রে ওখানে ঘুমান মুরগি পাহারা দেওয়ার জন্য, তখন ওই বাইরে এসে ইমন ডাকাডাকি করে, আব্বাস মামা আমার কবরে থাকতে খুব কষ্ট হচ্ছে, তুমি একটা কাজ করো, তুমি কবরের একটা পাশ ভেঙে দাও, মানে একটু ফুটো করে দাও, তাহলে আমার মানে আমি কবর থেকে বের হয়ে আসতে পারি। তো এটা একটা আজব এক ধরনের একটা কথা। তো উনি তো সাহসী লোক ছিলেন, তো উনি বুঝতে পারেন যে এটা আসলে দুষ্টু জিনের কাজ, ইমনের কাজ, এটা দুষ্টু জিনের কাজ। তখন উনি বলেন যে তোর যদি এতই ক্ষমতা থাকে এখানে মানে এখানে আসার জন্য, এই যে হাঁটাহাঁটি করছিস, তো তুই নিজেই তো কবর ভেঙে উঠে আসতে পারিস, তো এটা আবার বলার কি দরকার আছে? তখন মানে আর কোনো কথা বলে না, মানে আব্বাস সাহেব বুঝতে পেরেছে যে এটা আসলে দুষ্টু জিনের কাজ। আচ্ছা। তারপর থেকে রাসেল ভাই আব্বাস সাহেব যেমন রাতের বেলা ওখানে থাকা বন্ধ করে দেন, সেই সাথে আব্বাস সাহেবের সাথে কোনো কিছু আর ঘটে না, উনি স্বপ্ন দেখেন না, কিছু ঘটে না। হঠাৎ উনি খবর পেলেন যে ওনার পাশের গ্রামের এক মুরব্বীকে জিনে ধরেছে। অনেকেই বলছেন যে পাশে জিনে ধরেছে। আর আরো অদ্ভুত ব্যাপার হলো যে উনি যখন পজেসড হন, তখন তার গলার কণ্ঠস্বরটা নাকি ইমনের মতো হয়ে যায়। আচ্ছা। তো ইমনের অনেকেই ইমনের কণ্ঠস্বর তো চেনেন, তো ইমনের মতো কণ্ঠস্বর হয়ে যায়, এবং মানে অনেক ধরনের আজব আজব কথা বলেন। এখন সত্যি মানে আব্বাস সাহেব উনি এইটার সত্যতা যাচাই করার জন্য যান ওই পাশে, এবং যে গিয়ে দেখেন ওই মুরব্বীকে শেকল দিয়ে বেঁধে রাখা হয়েছে, এবং যাওয়ার সাথে সাথে ওই মুরব্বী আব্বাস সাহেবের দিকে তাকিয়ে হেসে দেয় এবং বলে, এবং কথা বলা শুরু করে যে কি রে, ভয় পেয়েছিলি, তোর সাথে আমি কথা বলতাম, যে মুরগির ফার্মে আসতাম, এই জিনিসগুলো যখন ওনার সাথে কথা বলে, তখন উনি বুঝতে পারে যে উনি তো খুব সাহসী লোক, যে এটা মানে নিঃসন্দেহে এটা একটা দুষ্টু জিনের কাজ, এটা কোনো আত্মার কাজ না। তখন উনি পরামর্শ দেন ভালো কোনো মানে হুজুরের দিয়ে তাকে ট্রিটমেন্ট করানোর জন্য। এর মধ্যে এক রাত্রে রাসেল ভাই কি হয়, ওই মুরব্বী ওই শিকল ছিঁড়ে বের হয়ে যান। এখন বাড়ির লোকজন কোথাও খুঁজে, মানে দেখে যে নাই, সবাই হই হট্টগোল শুরু করে, সবাই মিলে খোঁজা শুরু করে, কেউ হ্যারিকেন নিয়ে, কেউ টর্চ নিয়ে খোঁজা শুরু করে, এবং সবাই মানে খুঁজতে খুঁজতে যখন ওই পুকুর পাড়ে যায়, ওই কবরস্থানের কাছে, তখন গিয়ে দেখে যে ওই মুরব্বী ওই পুকুর ঘাটে
ঠিক যেভাবে ওই যে মানে গরু ছাগল যেভাবে পানি খায় ওইভাবে পুকুর থেকে পানি খাচ্ছে, ঠিক যেভাবে আব্বাস সাহেব দেখেছিলেন ইমনকে পানি খেতে। তো এই দৃশ্যটা উনি দেখেন। তো সবাই মিলে যখন মানে তাকে করা হয়, মানে যখন উনি টের পান, ওই মুরব্বী টের পান যে অনেক লোক কাছে চলে আসছে, তখন উনি ওইখান থেকে এক দৌড়ে উনি কবরস্থানে চলে যান। কবরস্থানে গিয়ে ওই ইমনের কবরের পাশেই উনি সেন্সলেস হয়ে পড়ে যান আর কি। পরবর্তীতে রাসেল ভাই অনেক ট্রিটমেন্ট করার পরে ওই মুরব্বীও ভালো হয়েছিল এবং আব্বাস সাহেব আর কোনো স্বপ্ন দেখেন নাই এই রিলেটেড। এবং এই ঘটার মানে এইটা হয়ে যাওয়ার পরে ওই এলাকায় ইমন রিলেটেড বা এই ধরনের ভৌতিক বিষয় ওই কবরস্থান কেন্দ্রিক আর কোনো ঘটনা মানে ঘটে নাই বলে আমি পরে শুনেছি, আমার কাছে যেভাবে বলেছে আর কি। এখানে আসলে একটা বিষয়, সেটা হলো এর আগেও একাধিকবার আমি বলেছি, বাবু ভাই বলেছিল কিছু বিষয়, যে এই যে মৃত্যুর পরে একই ব্যক্তিকে দেখা, এটা কিন্তু আত্মার কোনো বিষয় নয়, এটা স্রেফ দুষ্টু জিনের কাজ। অনেকে আমরা এটা ভুল করি, এটা কিন্তু দুষ্টু জিনের কাজ। আমরা যদি এটা সতর্ক থাকি তাহলে কিন্তু আল্লাহর অশেষ রহমতে যেই আল্লাহর কালাম যেগুলো আছে এগুলো দিয়ে ভালো আল্লাহ ব্যক্তিদেরকে দিয়ে এটা কিন্তু খুব সহজেই সমাধান করা যায়, মানে ঝাড়ফুঁক করে এটা ভালো করা যায়। এটা কোনো আত্মার ব্যাপার, এগুলো থাকে না। তো এটাই ছিল রাসেল ভাই আমার সেকেন্ড স্টোরি। ওকে, হ্যালো লিসেনার, আমার নাম রাকিবুল হাসান রাকিব। আজকে আমি আপনাদের সাথে যে গল্পটি শেয়ার করব, এটি মূলত হচ্ছে রংপুর বিভাগের চিনিবন্দর এলাকার একটি ঘটনা। চিনিবন্দরটা মূলত দিনাজপুরের দিকে পড়েছে। তো ঘটনাটি আমি হচ্ছে আমার একটা বন্ধুর কাছ থেকে সংগ্রহ করেছি। তো ঘটনাটি আমার বন্ধু আমাকে যেভাবে বলেছে আমি ঠিক সেভাবে আপনাদের সামনে এখন প্রেজেন্ট করব। তো ঘটনাটি মূল হচ্ছে চরিত্র হচ্ছে একজন ভ্যান চালক। উনি হচ্ছে বেসিক্যালি সবসময় রাত্রিবেলায় ভ্যান চালায়, কারণ ওই ট্রেন স্টেশন থেকে দেখা যাচ্ছে যে অনেক রাতে অনেক প্যাসেঞ্জার আসে। তো ওই প্যাসেঞ্জারদেরকে যদি উনি রাত্রে হচ্ছে নিয়ে যাওয়া আসা করে, দিনের বেলার থেকে রাত্রে একটু বেশি টাকা পয়সা পাওয়া যায়, এই জন্য উনি রাতেই ভ্যান বেশি চলায় বা উনি রাতে ভ্যান চালাতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। তো ঘটনাটি আজ থেকে প্রায় 15-16 বছর আগে ঘটনাটি, এটা হচ্ছে রাসেল ভাই আমি বলতেছি। তো ঘটনাটি উনি একদিন ঢাকা থেকে একটা ট্রেন আসে। ট্রেন আসার পর উনি আসলে ওই প্যাসেঞ্জারকে ওনার গন্তব্য স্থানে নিয়ে যাওয়ার পর উনি যখন বাসার দিকে মুভ করে, তখন উনি দেখতে পায় যে ধান ক্ষেতের পাশে দুটো কবুতর, মানে দুইজনের পাশে মুখ করে দাঁড়িয়ে আছে। তা উনি আসলে গ্রামের যেহেতু লোক, এইভাবে মানে কোনো কিছু না ভেবে উনি একটা কবুতরকে খুব জোরে একটা ইট দিয়ে আঘাত করে। আঘাত করার পর যেই মানে ইয়াটা হয় যে ওই কবুতরটা পা ভেঙে যায়। তো উনি যখন আর পরে আরেকটা যে কবুতর ছিল ওই কবুতরটা উড়ে চলে যায়। তো এই মানে উনি যখন একটা কবুতরকে আঘাত করার পর যে সমস্যাটা হয় রাসেল ভাই, মানে বিকট শব্দ হয়। মানে নর্মালি হচ্ছে রাসেল ভাই, যদি গাড়ির টায়ার বাস্ট হয়ে যায় বা যদি কোনো দেখা যাচ্ছে যে কোনো ভারী বস্তু যদি উপর থেকে নিচে পড়ে, তো যেরকম একটা শব্দ হয় এরকম একটা শব্দ হয়। এবং উনি শব্দটা মানে উনিও মোটামুটি একটু ভয় পায় মানে শব্দটা হওয়ার পর। তো আসলে এটা উনি আর মাথায় নেয়নি, ওই আহত অবস্থা উনি কবুতরটাকে নিয়ে যায়। আর উনি যেহেতু মুসলমান, তো উনি হচ্ছে যেভাবে আমাদের একটা হালাল ভাবে পশুকে মানে জবাই করে খেতে হয়, উনি ওই প্রসেসিং এ ওই কবুতরটাকে উনি হচ্ছে জবাই করে উনি ওনার পরিবার সবাইকে নিয়ে খাওয়া দাওয়া করে। ওই দিন রাতে আর রাসেল ভাই কোনো ঘটনা ঘটেনি। তার পরের দিনের একটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে উনি এই সেম রাত্রেবেলা ভ্যান নিয়ে হচ্ছে বাড়ির দিকে যাচ্ছে। তো যে জায়গাটা থেকে উনি কবুতরটা হচ্ছে মানে সংগ্রহ করেছিল বা উনি হচ্ছে কবুতরটাকে দেখেছিল, ওই জায়গায় আসার পর উনি দেখে যে ওই কবুতর ওই সেম জায়গায় একটা কবুতর হচ্ছে বসে আছে। তো উনি আবার যেহেতু গতকালকে উনি একটা অলরেডি কবুতরকে উনি আঘাত করেছিল, তো উনি সেম এই কবুতরটাকে উনি নেওয়ার জন্য ভ্যান থেকে নামে। তো নামার সাথে সাথে উনি দেখে যে আসলে কবুতরটা ভ্যানিশ হয়ে যায়। তো উনি ভাবে যে হয়তো বা উড়ে গেছে বা কোনো কিছু একটা হয়েছে, আর যেহেতু রাত্রিবেলা ওভাবে দেখা যাচ্ছে না, উনি আবার ভ্যান নিয়ে মানে সামনের দিকে যাওয়া শুরু করে। আর ভ্যানে আগের আসলে রাসেল ভাই আগের তো এরকম, এখন যেহেতু চার্জারবাহী ভ্যান ছিল, মানে আগে যেরকম মানে আগের যুগে এরকম চার্জারবাহী ভ্যান ছিল না। এখন যেরকম চার্জারবাহী ভ্যান আছে বা দেখা যায় যে বিভিন্ন ধরনের হচ্ছে লাইট ইউজ করা হয় ভ্যানের মধ্যে। তো আগে আসলে এক ধরনের হারিকেনের মতো ইউজ করা হইতো, যেগুলো হচ্ছে ভ্যানের মধ্যে থাকতো। তো উনি ওই জিনিসটা ওনার ভ্যানের মধ্যে হচ্ছে জ্বলছিল। তো উনি ভ্যান নিয়ে হচ্ছে যখন যাচ্ছে, উনি দেখে যে
ওনার ভ্যানটা অনেক ভারী হয়ে গেছে, মানে প্রচন্ড ভারী। এখন আসলে উনি মানে নিজেও বুঝতে পারতেছিল না যে ফাঁকা ভ্যান কেন ভারী হবে। উনি পিছনে তাকায়, কিছু আসলে দেখতে পারে না। তো উনি যখন ওনার বাড়ির কাছাকাছি চলে আসে, তখন উনি যে জিনিসটা একটা বোঝে সেটা হচ্ছে যে ওনার ঘাড়ের মধ্যে কেউ একজন হাত রেখেছে, মানে হাতটা অনেক শীতল, ঠান্ডা একটা হাত। এখন উনি সঙ্গে সঙ্গে যখন পিছনে মাথা ঘুরানোর পর উনি দেখে যে আসলে কিছুই নেই সেখানে। তো উনি বাসা যায়, বাসা গিয়ে নর্মালি খাওয়া দাওয়া করে শুয়ে পড়ে। তো হুট করে মাঝরাতে ওনার আসলে সারা শরীর মানে অনেক ঘেমে গেছে, আর হচ্ছে মানে ওনার নিঃশ্বাস নিতে অনেক কষ্ট হচ্ছে ঘুমের মধ্যে। তো হুট করে ওনার যখন ঘুমটা ভেঙে যাওয়ার পর উনি মানে লক্ষ্য করে যে ওনার বুকের উপর মানে কোনো একটা, মানে এটা মানুষ না জন্তু, এটা আসলে রাসেল ভাইয়া বোঝা যাচ্ছে না, মানে কিছু একটা হবে, মানে বাট হচ্ছে ব্ল্যাক একটা শ্যাডো আকৃতির, মানে ওনার বুকের উপর বেশি ওনার গলা টিপে ধরে আছে। উনি অনেক মানে চেষ্টা করা, মানে একটু ওনার মানে জিনিসটা হচ্ছে যেন ওনার বুক থেকে সরে যায়, ওই জন্য উনি অনেক হস্তে একটু চেষ্টা করে, বাট কোনোভাবে মানে উনি সরাইতে পারেন। তো উনি এক সময় সেন্সলেস হয়ে যায়। তো পরের দিন সকালে ওনার যখন বউ আসে, ওনার দেখে যে এরকম উনি সেন্সলেস হয়ে আসে। বাড়ির লোকজন কান্নাকাটি শুরু করে বা বাড়িতে ডাক্তার আসে। তো আসার পর উনি পরবর্তীতে ওই পাশে একটা মসজিদ ছিল, মসজিদে ইমাম সাহেবকে ডাকা হয় যে উনি যখন সবকিছু পরিবারকে খুলে বলে যে এরকম ব্যাপার, কালকে আমার সাথে এরকম একটা ঘটনা ঘটেছে। তো তখন একটা পাশের ইমাম সাহেবকে ডেকে আনা হয়। তো ইমাম সাহেব তখন ওনাকে একটু তাবিজ বা টুকটাক একটু দোয়া তোয়া শিখায় দেয় যে এইগুলো আপনি একটু মেনটেন করে চলবেন। তো উনি আসলে যে ভ্যান চালক ছিল, উনি আসলে একটু ঘাট টেরা টাইপের ছিল। উনি আসলে এই সবে বিশ্বাস করতো না, যেটা আসলে মেইনলি ব্যাপার হচ্ছে। আর একটা ব্যাপার হচ্ছে উনি সাহসী ছিল। তো এখন উনি এইগুলো মেনটেন করতো না। তো এইভাবেই মানে দিনকাল ভালো যাচ্ছিল ওনার। তো তার কিছুদিন পর রাসেল ভাই যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে যে উনি ভ্যান নিয়ে বাড়ির দিকে যাচ্ছিল। তো ওনার বাড়িতে যাওয়ার সময় একটা বিশ্ব রোড হচ্ছে ওনার পথে পড়ে। ওনার বাসা যখন উনি যায়, ওইখানে উনি দেখে যে দুইটা পুলিশ দাঁড়ায় আছে। তো ওই পুলিশ দুটো ওনাকে হাত দেখানোর পর উনি যখন পুলিশ দুটো সামনে চলে আসার পর উনি যেটা দেখে যে একটা লাশ মানে ওই পুলিশদের পাশে আছে। তো পুলিশরা বলে যে এরকম আমরা অনেকক্ষণ থেকে ওয়েট করতেছি, মানে আমাদের গাড়িটা এখানে আসার কথা, বাট গাড়িটা কোনোভাবে আসতেছে না, আর লাশটা অলরেডি অনেকক্ষণ হয়ে গেছে আর অনেক গন্ধ ছড়াই গেছে। তো আপনি একটু আমাদেরকে পুলিশ স্টেশনে লাশটা নিয়ে যান। তো ওনার হচ্ছে যে বাসা ছিল যেখানে, ওখান থেকে পুলিশ স্টেশনের দূরত্ব মোটামুটি প্রায় 2-3 কিলো ছিল। উনি প্রথমে রাজি হয় না। তো পরবর্তীতে ওনাকে বলে যে আপনি হচ্ছে এটা নিয়ে যান, আপনাকে আমরা একটু বেশি টাকা পয়সা দেবো। তো নর্মালি পুলিশ দুজনে হচ্ছে ভ্যানের মধ্যে উঠানোর পর হচ্ছে লাশটাকে নিয়ে হচ্ছে পুলিশ স্টেশনের দিকে রওনা দেয়। তো প্রথম আপনার হচ্ছে রাফিল ভাই 15-20 মিনিট ভালোই ছিল, কোনো সমস্যা হয়নি। তো তার কিছুক্ষণ পর উনি দেখে যে পিছন থেকে মর্মর, মানে এক ধরনের যেরকম হচ্ছে মাছের কাঁটা যদি বিড়াল খায় বা যদি হাড় হচ্ছে বিড়াল খায় যেরকম একটা শব্দ হয়, তো এরকম একটা শব্দ হচ্ছে। তো উনি পিছনে মানে ভ্যানটাকে একটু সাইড করে, মানে উনি যখন পিছনে তাকায়, এটা আসলে দেখার পর রাসেল ভাই উনি অনেক হচ্ছে একজন সাহসী লোক ছিল, বাট এটা দেখার পর উনি একদম নার্ভাস হয়ে যায়। উনি দেখে যে দুইটা পুলিশ ছিল, ওই দুইটা পুলিশের একদম মানে নাড়ি ভুড়ি বা একদম বুক পুরা চিরে ওই লাশটা হচ্ছে দুইজনের মানে আপনার হচ্ছে শরীর খাচ্ছে। তো এটা দেখে উনি এতই ভয় পায়, উনি আসলে ওখানে সেন্সলেস হয়ে পড়ে যায়। তো এখন উনি সেন্সলেস হয়ে পড়ে যাওয়ার পর পরের দিন গ্রামের লোকজন যখন ওনাকে দেখে, যেহেতু উনি ওখানকার স্থানীয়, ওনাকে নিয়ে নিকটতম হাসপাতালে নিয়ে যাওয়ার পর প্রায় 2-3 দিন পর ওনার জ্ঞান ফেরে। তো জ্ঞান ফেরার পর উনি এই ঘটনাটা আসলে ওনার পরিবারকে বলে। এখন এবং কিন্তু এখানে রাসেল ভাই যে ব্যাপারটা হয় সেটা হচ্ছে যে উনি এই মানে ওনার চোখে এরকম একটা ভয়ঙ্কর ঘটনা দেখার পর উনি আসলে ওই দিন রাতে উনি স্ট্রোক করছিল। তো মাঝখানে ওনার চিকিৎসার পর
উনি আসলে রাসেল ভাই মানে মারা যায়, মানে একটা সময় হচ্ছে উনি মারা যায়। তো পরবর্তীতে ওনার পরিবারের লোকজন জাস্ট কিউরিসিটির জন্য যে কেন ওনার সাথে এরকম ঘটলো বা কি জন্য হয়েছে এটা জানার জন্য একজন কবিরাজের শরণাপন্ন হয়। ওই কবিরাজের কাছ থেকে জিজ্ঞেস করে যে এরকম এরকম ব্যাপার ওনার সাথে কেন হয়েছিল। তো কবিরাজ ওখানে যে কাহিনীটা বলে এটা হচ্ছে ওখানে যে দুইটা কবুতর ছিল, ওই কবুতর দুইটা হচ্ছে জিন ছিল, দুইটা কবুতরের জিন ছিল। তো একটা কবুতরকে আঘাত করার ফলে মানে ওই যে কবুতরটাকে উনি হচ্ছে মানে বাসায় নিয়ে যায়, ওই কবুতরটা আসলে একটা বাচ্চা জিন ছিল। তো বাচ্চা জিন থাকার কারণে ওই কবুতরটার হচ্ছে ওই রকম শক্তিটা একটু কম ছিল অন্যান্য হচ্ছে প্রাপ্তবয়স্ক জিনদের থেকে। তো ওই বাচ্চা জিনটা ওইখানে আঘাত পাওয়ার পর যখন কবুতরটাকে হচ্ছে মানে জবাই করা হয় খাওয়ার জন্য, তো ওই জিনটার হচ্ছে জীবনটা ওই কবুতরের সাথেই ছিল। তো ওই কবুতরটা যখন মারা যায় তখন ওই জিনটাও মারা যায়। তো তখন ওই মানে ওই কবুতরের সাথে আরেকটা যে কবুতর ছিল ওইটা ছিল হচ্ছে আরেকটা জিন, ওটা প্রাপ্তবয়স্ক একটা জিন ছিল। তো ওই জিনটা আসলে মূলত হচ্ছে এই ভ্যান চালককে হচ্ছে বিভিন্নভাবে ভয় দেখাইছে। তো উনি ভয় দেখানোর পর যখন উনি কোনোভাবে ভয় পাইতো না, মানে জিনটার আসলে মেইন হচ্ছে অ্যাম্বিশন ছিল যে কোনো না কোনো ভাবে ক্ষতি করা। তো এখন ওই জিনটা পরবর্তীতে ওনাকে এমন ভাবে ভয় দেখাইছে যে পরবর্তীতে আসলে উনি মানে স্ট্রোক করে মারা যায়। তো এটাই ছিল আমার ঘটনা রাসেল ভাই, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। আসসালামু আলাইকুম, তাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি আহমেদ বাবু। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। যে ঘটনাটি আমাদের সাথে চট্টগ্রাম থেকে শেয়ার করেছেন আব্দুর রহমান তানভীর এই ঘটনাটি শুনেছে তার এক বন্ধুর কাছ থেকে। তার বন্ধুর নাম স্কলার্স, আর তার বন্ধু তার সাথে পড়াশোনা করে। যাই হোক, বন্ধুদের মধ্যে অনেক রকম ইন্টারেস্টের মিল আছে, অনেক ব্যাপার নিয়ে তার আলাপ আলোচনা করেন, গল্প করেন। তো ভৌতিক ব্যাপারেও গল্প হয়। বিভিন্ন গল্পের মাঝে তার বন্ধু তাকে একটা ঘটনা শেয়ার করেন এবং সেই ঘটনাটি আমাদের কাছে শেয়ার করেছেন তানভীর। তা আমি চলে যাচ্ছি তানভীরের ঘটনায়। তো এই ঘটনাটি ঘটেছিল তানভীরের বন্ধু স্কলার্সের বড় ভাই এবং তার বন্ধুর সাথে। তো দুজনেরই একটি করে ছদ্মনাম আমি দিয়ে দিচ্ছি। তো বড় ভাইয়ের নাম দিলাম আনন্দ এবং তার বন্ধুর নাম আদিত্য। তো তারা দুজন খুব ভালো বন্ধু ছিল। স্কুল লেভেল থেকেই তাদের বন্ধুত্ব, তারা একসাথে ঘোরাফেরা করতো, আড্ডা দিত, একই সাথে তারা স্কুল পড়েছে, কলেজ পড়েছে। তো যখন বিশ্ববিদ্যালয়ের সময় এলো তখন আনন্দ ভর্তি হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এবং আদিত্য তখন পড়াশোনা করতে চলে গেল বিদেশ। তো সে চলে গিয়েছিল অস্ট্রেলিয়াতে। তো সেখান থেকে যোগাযোগ হতো, আনন্দের সাথে যোগাযোগ হতো এবং সেই বেশ আগের সময়, কিন্তু সেই 2000 সালের দিকের ঘটনা। তখনকার সময় বেশ অন্যরকম ছিল আর কি, সবকিছু কমিউনিকেশন এত ভালো ছিল না। তো যাই হোক, তো ওখান থেকে হঠাৎ বন্ধুর সাথে যোগাযোগ করতো এবং তারা গল্প করতো। তো একবার আদিত্য দেশে আসবে। আদিত্য আনন্দকে বলল যে আমি বাংলাদেশে আসবো বন্ধু, আমরা খুব ঘোরাঘুরি করব। তো আদিত্য তো খুবই খুশি, বলছে ঠিক আছে। অমুক তার যে ব্রেক আছে, যে কোনো একটা ব্রেক সামনে পড়েছিল, তো সেই ব্রেকে আদিত্য দেশে আসলো। তা আসার পর দুই ফ্রেন্ড তো মানে অনেকদিন পর দেখা, বেশ ভালো সময় কাটলো তাদের একসাথে, খাওয়া দাওয়া, ঘোরাফেরা, এবং তারা মানে অন্যরকম জীবন। কলেজ লাইফে যেটা পারতো না, যখন স্বাধীনতা একটু কম ছিল, ইউনিভার্সিটি লাইফে স্বাধীনতা একটু বেশি, বেশ ভালো সময় কাটাচ্ছে। তো আদিত্য তখন বলল আনন্দকে যে বন্ধু, ওইখানে কিন্তু আমি ক্যাম্পিংয়ে গেছি, অস্ট্রেলিয়াতে ক্যাম্পিংয়ে গেছি এবং বেশ জোস জায়গায় গেছি এবং অসাধারণ সব জায়গা। এমন মানে খোলামেলা জায়গা আছে যেখানে মানে মাইলের পর মাইল মানুষ নাই, ফাঁকা জায়গা। একটা জায়গায় গেছিলাম, সেখানে অনেক গুহা, সে বিভিন্ন গুহা, সেখানে মানুষ ঢুকে দেখে, প্রাকৃতিক গুহা। তো মানুষ ভিতরে ঢুকে মানুষ ওখানে দেখছে, অনেক কিছু অন্যরকম লাগে। তা আমি নিজেও এরকম একটা গুহায় ঢুকছিলাম। আমার কাছে রহস্যময় কিছু জিনিস মনে হচ্ছে গুহার বাইরে মানুষকে চলাফেরার শব্দ পাইছি আমি রাতের বেলা। ওখানে ক্যাম্পিং করতেছিলাম আমি আর আমার বন্ধু। তো বের হয়ে পরে দেখি বাইরে কিছু নাই, কেউ নাই, পুরা শুনশান চারিদিক। আলো মেলে দেখছি কিচ্ছু নাই, পুরা ফাঁকা, এবং ওই কিছু কিছু জায়গা একটু উঁচু উঁচু পাহাড়ের মতো। তো অন্যরকম জায়গা। তো এবার দোস্ত, আমি কিন্তু চাইছি যে আমাদের দেশেও আমি যে আছি কয়দিন, এখানেও আমরা একটু ঘুরতে যাব, এরকম এদিক ওদিক যাব। তো বলছে কোথায় যাবি? আনন্দ জিজ্ঞেস করছে কোথায় যাবি? বলে চল আমরা পাহাড়ের ওদিকে যাই। তাহলে তো বলছে হ্যাঁ যাওয়াই যায়, ঘুরে আসা যায়। না দোস্ত, কনভেনশনাল না, যেসব জায়গায় সবাই এমনি ঘুরে ওরকম না, আমরা ট্রেকিং করব।
তো আনন্দ বলে আচ্ছা সেটাও করা যাবে, অসুবিধা নাই, আমরা ট্রেকিংও করতে পারি। তো বিভিন্ন ওই যে দুর্গম জায়গা, দুর্গম গ্রামগুলোতে সেখানে যাওয়া, পাড়ায় যাওয়া, ঘুরে আসা, বলে মোটামুটি 1 সপ্তাহের মতো সময় নিয়ে বেরোবো দুজন, তুই একটু খোঁজ খবর নে। তা আনন্দ বললো ঠিক আছে। তো যাই হোক ওই দিন তারা বাসায় চলে গেল। আনন্দ এর মাঝে খোঁজ খবর নিল তার ওখানকার বন্ধু বান্ধব, যেই পাহাড়ের যে অঞ্চলে তারা যেতে যায়। তো সেখানে গিয়ে তার এক বন্ধু বলল যে ওখান থেকে তাকে জানাইছে আর কি, যে অমুক জায়গায় তোমরা যেতে পারবা, ওই জায়গায় এরকম কিছু পাড়া আছে, সেখানে ভালোই তোমাদেরকে ওয়েলকাম করবে, তখন যে তোমরা ঘোরাঘুরি করতে পারো, তারপর কিছু দুর্গম জায়গা আছে, ঝর্ণা আছে, এগুলো দেখতে পারবা, ট্রেকিং যদি করতে চাও এখানে গাইড আছে, গাইড নিতে পারবা সাথে। তো যাই হোক ওরকম তারা ডিসাইড করে আনন্দ বলে আদিত্যকে যে এরকম এরকম অ্যারেঞ্জমেন্ট করছি, চল যাই। তো সে বন্ধুকে বলে তাদের সময় মতো তারা গুছায় রওনা দিল ওখান থেকে, গন্তব্য রাঙামাটি। তো রাঙামাটি তখন কিন্তু সেই 2000 সালের দিকে, তখন মোবাইল নেটওয়ার্ক ছিল না। দুই বন্ধু সবকিছু গোছায় রওনা দিছে। এখান থেকে যে বন্ধু তাদেরকে বলে দিচ্ছে যে অমুক জায়গায় যে অমুকের সাথে যোগাযোগ করবা, তারা ওখান থেকে তোমাদের গাইড প্রোভাইড করবে যাওয়ার জন্য। তো সেরকম সবকিছু এখান থেকে সেট আপ করে তারা গেছে। তো যেতে যেতে একসময় পৌঁছায় গেল রাঙামাটি। তখন অলরেডি তারা রওনা দিছিল সকালের দিকে, প্রায় দুপুর পার হয়ে গেছে, মানে দুপুর গড়ায় গেছে, এরকম সময় রাঙামাটি পৌঁছাইলো। তো পৌঁছায় যাদের সাথে দেখা করতে বলছিল ওদের সাথে দেখা করলো এখানে। তারা মোটামুটি ওই জায়গায় মানুষকে ঘুরায়, গাইড প্রোভাইড করে। তো তাদের ওইখানে ওই দিন রাত্রে থাকলো। থাকার পরে সেখানকার গাইড বললো যে কোথায় কোথায় যেতে চান। তো বললো এই জায়গাতে ঘুরতে চাই, এরকম এরকম কোথায় যাওয়া যায়। তারা বললো তাদের ম্যাপ অনুযায়ী যে এই জায়গাতে যেতে পারবেন, এরকম ঝর্ণা আছে, ঝর্ণাগুলো দেখতে পারবেন। তো আদিত্য বলতেছে না আমি একটু ওয়াইল্ডে যেতে চাই। বলে ওয়াইল্ড মানে যেই জায়গাটার মধ্যে মানুষজন খুব একটা যায় না। তো তখন ওই গাইড বলতেছে না ওইসব জায়গায় তো আমি নিতে পারবো না, কারণ সমস্যা আছে। সমস্যা কি, মানে সরকারি রেস্ট্রিকশন আছে, এছাড়াও এই মানে ভয়ঙ্কর ভাই, ওখানে কেউ কাউকে ক্ষতি করে ফেললে অনেক রকম ব্যাপার স্যাপার আছে, ওখানে এরকম যাওয়া যাবে না। তো বলে যে আপনার দায়িত্ব আমাকে অমুক ঝর্ণা পর্যন্ত ওখানে নিয়ে যাওয়া, তারপরে আপনি আমাকে জাস্ট বলে দিবেন ওখানকার ম্যাপগুলো কেমন, তারপর আমি দেখবো। তো গাইড বলতেছে তাহলে কি আমি একা থাকবো নাকি? বলে হ্যাঁ আপনি তখন একা থাকবেন, আমি আর ও যে ঘুরে আসবো, এতটুকুই। তো গাইড মোটামুটি মানতে চাচ্ছিল না, কারণ তার জন্য রিস্ক হয়ে যায় কারো কোনো ক্ষতি হইলে। তো তারপরও গাইড বলল আচ্ছা চলেন। সে মোটামুটি আদিত্য ভালোই তাকে টাকা অফার করছে। তো গাইড রাজি হয়ে গেল, বললো যে ঠিক আছে তাহলে চলেন কালকে সকালে, আমরা এতটুকু জায়গা পর্যন্ত আমাদের যেতে হবে এখানে চাঁদের গাড়িতে করে, এবং তারপর সেখান থেকে কিন্তু আমাদের ট্রেকিং শুরু হবে। তো মোটামুটি সবকিছু ঠিকঠাক করে রওনা দিল তারা পরদিন সকালে। এবং সেই যে তারা চাঁদের গাড়িতে করে যেতে যেতে এরকম করে পাহাড়ের উপর দিয়ে রাস্তা, এবং সেই রাস্তা তখন এখন যেরকম অনেক স্মুথ হয়ে গেছে সেরকম ছিল না, ভাঙাচোরা, অনেক জায়গায় মানে এরকম কাঁচা ইট বের হয়ে গেছে, এরকম মানে খুবই দুর্গম রাস্তা। এবং অনেক রাস্তা তো এখন আছে, তখন ছিল না এইসব রাস্তা, সেগুলো লোকাল মানুষ চলতো। তো এক জায়গায় যে চাঁদের গাড়ি আর গেল না, সেখানে তাদেরকে নামায় দিল, চাঁদের গাড়ি ওখান থেকে রিটার্ন করবে, মানে শেষ মাথা আর কি। তো সেখান থেকে নেমে গাইডের সাথে তারা দুই বন্ধু চলা শুরু করলো, এই যে ট্রেকিং শুরু হলো আর কি। তো তাদের কাজ ছিল সেখানে হেঁটে পাহাড়ি পথে চলা, পাহাড় থেকে নেমে যাওয়া, তারপর আবার পাহাড়ে উঠা, এরকম, এবং পায়ে চলা পথ অনেক জায়গায় এরকম। তো সেই দুপুর গড়াইতে ঠিক সন্ধ্যার আগে দিয়ে তারা একটা জায়গায় পৌঁছালো। যখন যেখানে পৌঁছাইছে সেখানে চারিপাশে পাহাড়, মাঝখান দিয়ে একটা এরকম ঝিরির মতো বয়ে গেছে, এবং পাখি ডাকতেছে, অন্যরকম একটা পরিবেশ ভেতরে, কেমন জানি চারিদিক দিয়ে একদম সন্ধ্যা ছেয়ে আসতেছে পাহাড় এখানে। তো গাইডকে জিজ্ঞেস করলো আদিত্য, এখন আদিত্যই টায়ার্ড হয়ে গেছে, বলছে আর কত দূর? বলে এই তো সামনেই হচ্ছে, এই সামনে পাড়া, আর একটু হাঁটে পাহাড়ে উঠতে হবে, মোটামুটি ওঠার প্রিপারেশন নেন, একটু জিরায় নেন। তো তারা ওখানে জিরাইতে সন্ধ্যা হয়ে গেছে, তারা অনেক কষ্টে ওখানে পৌঁছালো। তাদের সাথে সে ফ্ল্যাশ লাইট ছিল, এগুলো মেরে পাহাড়ে অনেক কষ্টে বেয়ে উঠলো, উঠে একটা পাড়ায় পৌঁছাইলো। তো ওখানে যে দেখলো যে হ্যাঁ গাইডের সাথে ওখানে পরিচয় আছে, সবার সাথে ভালো পরিচয়। গাইড যে বললো যে আমার নতুন এরা আসছে এখানে ঘুরতে, এবং তারাও যেহেতু ওখানে মানে মোটামুটি অ্যাডজাস্ট করে নিতে পারছে, কোনো সমস্যা হলো না। তো ভালোই একটা রাত কাটাইলো আনন্দ, আদিত্য বেশ এনজয় করলো রাতটা ওইখানে পাড়াতে বেশ। এবং আদিত্য বলতেছে যে ওয়াও দিস ইজ ফান, হ্যাঁ এটাই কিন্তু মজা। দেখ এই যে এখন যে এখানে আসছি, এরকম তো আমরা আসতে পারিনি আগে, আমাদের তো এরকম আসার পারমিশন ছিল না, দেখ এখন কত ফ্রি। তো আনন্দ খুশি, বলছে হ্যাঁ, বলে দেখিস আরো মজা হবে, আমরা আরো ডিপে যাবো ভেঞ্চার করতে। যাই হোক, তো ওই দিন রাতটা কাটায়।
তো যখন তারা রওনা দেয় তখন কিন্তু সেই যে তাদের গাইডের সাথে ওইখানকার পাড়ার যে মোড়ল যে আছে সে কথা বলতেছিল। তো মোড়ল শুনতেছিল, সবকিছু তারা বুঝতেছে না, ওদের তো আসলে এক একজনের ভাষার মধ্যে কিছু ডিফারেন্স আছে, সব বুঝতেছে না, বাট কিছু কিছু বুঝতেছিল আনন্দ কথাবার্তা। তোর মধ্যে বলতেছিল যে বারবার ওই যে মোড়ল বলতেছিল যে মানে যেতে না করতেছে, ওইদিকে যেতে না। তো সে আবার বলতেছে গাইডটা মানে এরা মানে নাচড় বান্দা যাইতেই চায়, তো সে বারবার না করতেছে, না ওদিকে যেও না, এরকম বলতেছে। যাই হোক, তারপরে আসলো ওদিকে, যখন গাইড চলে আসছে তখন জিজ্ঞেস করতেছে আনন্দ যে সমস্যা কি, আপনার কি প্রবলেম কি? বলছে না, প্রবলেম হচ্ছে যে এখান থেকে আপনাদেরকে বলতেছে, আমি মোড়ল সাথে কথা বলছিলাম যে কোন দিকে যাইতে চান, ওদিকে যান না, ওদিকে নাকি অনেক মানুষ একসময় মারা গেছে এবং ওখানে ওই জায়গায় নাকি মানুষ মারা গেলে ওইখানে ফেলে রাখতো, জায়গাটা খারাপ, ভালো না, ওখানে যায় না, আমি অন্য দিক দিয়ে নিয়ে যাই, এদিক দিয়ে ঝিরি দিয়ে নিয়ে যাই, ওদিকে সুন্দর ঝর্ণা আছে দেখবেন। তো আদিত্য বলে যে না না না, ওইটা হবে না, আমি ওইদিকেই যাইতে চাই। মানে সে মানে পুরোপুরি মানে গোয়ার তুমি শুরু করলো। তো গাইডকে বললো কি ব্যাপার, আপনার না বলে আনছি যে আমি আপনাকে টাকা দিব। গাইড তখন বলে টাকায় কি সব নাকি? বলে যে টাকা সব না, বাট আপনাকে আমি দিব, তো আপনাকে আমি ভালো ভালো অ্যামাউন্ট দিব, বলে আরো কিছু বাড়াই দিব, আপনি আমাকে নিয়ে যাবেন, আমি আসছি অ্যাডভেঞ্চারে, আমি থাকি বিদেশে, আসলে এইভাবে আমরা চিন্তা করি না, বিদেশে অনেক জায়গায় গেছি। তো গাইডকে অনেক কথা সে বলে। তো গাইড শুনে মানে জিনিসটা তার কাছে মানে লাগে, সে বলে যে ভাই আপনি বুঝতেছেন না, আর এটা বিদেশ না, এত সুবিধা নাই এখানে। যাই হোক, তারপরে রওনা দেয় আর কি। তো অনিচ্ছা সত্ত্বেও তো চলতেছে তারা একদম সারা দিন ওখান থেকে চলে। সকালে খাওয়া দাওয়া করে নিচ্ছে ওখান থেকে, আর কিছু খাবার দাবার সাথে করে নিয়ে আসছে। তো যাচ্ছে তো এক জায়গায় দুপুরবেলা বসে তারা খাওয়া দাওয়া করলো, কিন্তু খুব সুন্দর পরিবেশ, দিনের বেলা অসাধারণ লাগতেছে এই প্রকৃতি, মানে একেবারে অন্যরকম। এবং এর মাঝে তারা একটা ঝর্ণা ক্রস করছে, ঝর্ণাটা অনেক সুন্দর। তো একটা জায়গায় আসলো, সেখানে পাড়া ঠিক আছে, একটা ছোট পাড়ার মতো। সেই পাড়াটা নাকি ওদিক দিয়ে ঘুরে গেলে বেশ খানিকটা গেলে মানে উপর উঠে যাওয়া যায়, বেশ উঁচু না পাহাড়ে, সেখানে একটা পাড়া আছে। তো গাইড তাদেরকে বললো যে দেখেন, আপনারা যাইতে চাইতেছেন সামনে, এখন দুপুর পার হয়ে বিকাল হয়ে গেছে, আমি আপনাদের সাথে ওখানে গেলে তো ওখানে আমি পারবো না যেতে, আর আমি ওখানে যাবো না আপনাদের সাথে। আপনি শুনছেন মোড়ল বলতেছিল যে ওই জায়গাটা খারাপ। তো বলে যে হ্যাঁ আপনি বলছেন, বলে যে না আমি ওখানে যেতে পারবো না, এক কাজ করেন আপনারা আমার সাথে ওই পাড়াতে চলেনি, যার এক পাড়া, এখানে থাকি আমরা রাতের বেলা, দিনের বেলা আপনাদের না হয় দিক দিয়ে একটু ঘুরাই নিয়ে চলে আসবো, চলে যাব আমরা। তো আনন্দ কিন্তু মেনে নিছিল, আনন্দ বলছে আচ্ছা ঠিক আছে অসুবিধা নেই, কিন্তু আদিত্য বলতেছে না আমরা ওইখানে যাব, সামনে যাবো, দরকার আমরা দুইজনে ওইখানে করবো, আমার ক্যাম্পিং করার প্ল্যান, দেখেন না পিঠের মধ্যে ব্যাগ এত বড়। তো বলতেছে যে আপনার কিন্তু বিপদে পড়লে আমার কোনো দায় দায়িত্ব নাই, বলে দিতেছি। গাইড বলতেছে আমার কোনো দায় দায়িত্ব নাই, এমনকি এখানে সরকারি ইরাও আসে না, মানে খুঁজতে আসে না কিছু, বুঝতে পারছেন তো জায়গাটা ভালো না, মানে এখানে যে সরকারি যে পাহারাদার যারা আছে বা সরকারি সীমান্ত যারা মানুষ রক্ষা করে তারাও এখানে আসে না, আমার কিন্তু কোনো দায় দায়িত্ব নাই, পরে কিন্তু আমাকে কোনো এসে ফেলবেন না। বলে না না আপনি যান এখান থেকে। আদিত্য বলে আপনি চলে যান, আপনি গেলে কোনো সমস্যা নেই, আমার শুধু বুঝাই দিয়ে যান। তো তখন বাধ্য হয়ে সেই যে গাইড ছিল সে একটা কাগজের মধ্যে তাকে একে বুঝাই দেয় যে এইখান থেকে এই পথটা এইভাবে গেছে, এইখানে গেছে, এই পাশে এইভাবে গেলে, এই কোনা দিয়ে গেলে এরকম সোজা ঝিরি বেয়ে গেলে ওদিকে বিশাল ঝর্ণা আছে, অনেক উপর থেকে পড়ছে ঝর্ণা, কিন্তু এই পাশের যে জঙ্গল, এই পাশের যে টিলা, এখানে কেউ আসে না, কারণ এইগুলাকে মানুষ খারাপ জানে, কারণ এখানে নাকি অনেক ওই ভিতরে ওখানে গন্ডগোল হইতো, সেখানে মানুষজন মেরে ওখানে ফেলে রাখতো, ও সেই জন্য এখানে কেউ আসে না, এই জায়গায় যায়ও না। তাদেরকে বলে আপনাকে আমি অনুরোধ করতেছি, বিনীত অনুরোধ যে আপনি ওইদিকে যান না, দরকার এই ঝিরি বেয়ে যান সামনে, আপনার ক্যাম্প করার দরকার ওইখানে করেন, এদিকে যান না। বলছে আচ্ছা ঠিক আছে আপনি যান, আপনার সাথে আমরা এইখানেই দেখা করব, আপনি আগামীকাল এখানে থাকেন, এই ধরেন সকাল 11টার দিকে বা 12টা মানে দুপুরের আগে দিয়ে আমরা এখানে আসবো, এসে এখান থেকে যাব। তো যাই হোক, ওখান থেকে বিদায় নিয়ে গাইড তাদের কাছ থেকে চলে যায়। তো গাইড চলে যাওয়ার পর আনন্দর কাছে বেশ মনের মধ্যে একটা ধাক্কা লাগছে, তার কাছে মনে হচ্ছে সে পুরা এই বিশাল বনের মধ্যে সে যেন কেমন এতিম হয়ে গেছে এরকম লাগতেছে তার কাছে। তো সে তখন আদিত্যকে বলে যে দোস্ত কাজটা কি ঠিক হইলো, বলে যে পাঠাই দিলি, আমরা দুইজন যাইতেছি এখান থেকে, আমার কাছে কেমন লাগতেছে, মনে হচ্ছে যে আমরা উই আর লস্ট। তখন হেসে দিছে, আদিত্য হাসতেছে, বলে আরে বেটা তুই তো তাহলে অ্যাডভেঞ্চারই বুঝলি না, অ্যাডভেঞ্চার কি বুঝলি তুই,
ইউ লস্ট মানে, আরে বেটা এটাই তো আনন্দ, ও যে সাথে ছিল এটাই তো একটা প্যারা, ও খামাখা আমাদের সাথে নিয়ে প্যারা দিতেছিল, ওর চেনা জায়গাতে নিয়ে যায়। এখন আমরা ডিসকভার করব নিজেরা, নিজেদের মতো যাব, এনজয় করবো, ডিসকভার করবো। আর ওর কুসংস্কারাচ্ছন্ন সবকিছু কুসংস্কার দিয়ে দেখে, হ্যাঁ এটা কোনো ব্যাপার না, চল বলে হাঁটা দিল। যে বলতে তাহলে ম্যাপ নিলি কেন, তখন আনন্দ বলতে ম্যাপ নিলি কেন, তুই এত ডিসকভার করতে পারছ, ওর কাছ থেকে ম্যাপ আঁকায় নিলি কেন। ওইটা নিলাম, আমি তো এখানে থাকি না, আমি তো অ্যাটলিস্ট জানতে হবে যে এখানে কি আছে, সামনে কিভাবে কি, এটা ব্যাপার না, চল বলে আদিত্য বলে যে আমার পিছে পিছে আয়। তো এই তো চলতেছে আর কি, দুজনে হাঁটতে হাঁটতে, এবং বেশ ভালোই লাগতেছে, খুব সুন্দর জায়গা। এবং এক পর্যায়ে কিন্তু সময়টা শেষ হয়ে গেল, তাদের অন্ধকার নামা শুরু করছে, অন্ধকার নামতেছে, বেশ অন্ধকার নেমে যাচ্ছে, খুব দ্রুত আলো হারায় যাচ্ছে, কারণ উঁচু উঁচু পাহাড় পাশ দিয়ে। তো বললো যে এখন কিন্তু আমরা কোথায় আছি, আদিত্য বলতেছে আমরা এখানে এই জায়গাটায় আছি, ও যেই জায়গাতে আমাদেরকে যাইতে মানা করতেছে, কিন্তু দেখ এই পাশে রাস্তাটা দেখ, দেখাইতেছে যে একটা এরকম ছোট মানে রাস্তা পায়ে চলা, কিন্তু সেখানে অনেক গাছগাছালি ঘাস টাস হয়ে ঢেকে গেছে। বলছে এইটা দিয়ে যদি আমরা যাই, ওই জায়গা ওই জায়গাটা দেখছিস টিলা, ওই দেখ ওই টিলার উপর আমরা উঠতে পারবো, টিলা মানে পাহাড় আর কি, একটা পাহাড়ের উপর উঠতে পারবো, ওইখানে উঠে যদি আমরা ক্যাম্পিং করি কেমন হবে দেখ, এখান থেকে কি সুন্দর লাগতেছে উপরের অংশটা, উপরটা যদিও দেখা যায় না কিন্তু মনে হয় ওখানে ভালোই হবে, কিন্তু আমরা উঠে যাবো ওখানে, ও কিন্তু আমাদের যাইতে না করছে এখানে। তো তখন আনন্দ বলে যে যাবি, ও যেহেতু না করছে, আমরা এখানে ঝিরির পাশে তুই কি ক্যাম্প করবি, এখানে দেখ কোনো কেমন পরিবেশ, কোনো কিছু আছে, চল ওদিকে যাই। তো বলে হাঁটা শুরু করে। তো হাঁটতে হাঁটতে ততক্ষণে কিন্তু একেবারে মানে ঘনা যাচ্ছে, মানে একেবারে সন্ধ্যা ঘনা যাচ্ছে, আলো খুব দ্রুত হারায় গেছে, নিচের দিকে অন্ধকার হয়ে আসছে। উপরের দিকে বোঝা যায় তারা যখন পাহাড় বেয়ে উঠতেছে উপরে, সেটা কিন্তু মনে হচ্ছিল এখান থেকে বেশ উঁচু না পাহাড়টা, কিন্তু কিন্তু ভালোই উঁচা, ভালোই খাড়া, উঠতে বেশ কষ্টই হচ্ছে। এবং হাতের মধ্যে মাসেটি বের করে নিছে আদিত্য, ওই সামনে যে তৃণলতা পড়তেছে কেটে কেটে উঠতেছে, বুঝলো যে এখানে অনেকদিন কেউ উঠে নাই, লতা টতা হয়ে পেঁচাই গেছে ওদিক দিয়ে। তো কাটতে কাটতে উঠতেছে এবং বেশ পরিশ্রম হইতেছে, দুজনই হাঁপড়ের মতো বুক ওঠানামা করতেছে। হাঁটতে হাঁটতে এক পর্যায়ে একদম খাড়া একটা জায়গা পড়লো, বেশ খাড়া, ওই জায়গায় উঠতে গেলে পাশের কতগুলো লতা ধরে ধরে উঠতে হবে। তো নিচের দিকে তাকাইলো যে নিচে যদি এখান থেকে পড়ে যায় লতা ছিঁড়ে, তাহলে কিন্তু একদম তলে, এবং অন্ধকার হয়ে গেছে তখন ওখানে। পাহাড়ের উপরের দিকে একটু আলো দেখা যায়, আকাশের আলোটা মোটামুটি উপর থেকে পড়ছে, সেই জায়গাটা নীলচে কালো একটা অন্ধকারের মতো, আর নিচের দিকে অন্ধকার। এদিকে আদিত্য তার ক্যাপ বের করে নিছে, ফ্ল্যাশ লাইট আলা ক্যাপ, সেটা মাথায় পরে নিছে, ওই ইগেও দিছে, আনন্দকেও দিছে একটা। তো ওই দুইজনের ওই ক্যাপের আলোতে বেশ দেখা যাচ্ছে। তো আদিত্য বললো যে দোস্ত সাবধানে ওঠ, আমি আগে উঠে যাই এখানে, এই যে মোটা লতা কয়েকটা ধরে আমি উঠে যেতে পারবো পরের স্টেপে, ওঠার পর তোরা হাত দিয়ে টেনে তুলবো, ঠিক আছে, তুই এখানে থাক। বলে আদিত্য সরাসরি হাঁটা শুরু করলো, যে একদম সে লতা ধরে ধরে ক্লাইম করা শুরু করলো, ক্লিফ হ্যাঙ্গিং এর মতো। এবং আদিত্যর কাছে কিন্তু আরো ইকুইপমেন্ট আছে, তার ব্যাগ বেশ বড়, তার এটার মধ্যে পিটন সব আছে যে ক্লিফ হ্যাঙ্গিং করে, যে সেগুলো নিয়ে আসছে সাথে করে। যাই হোক, সে ওগুলা লাগে নাই, সে লতা টতা ধরেই সে উঠে গেছে উপরে, উঠে যে একদম উঠে হাঁপাচ্ছে। তারপর অন্ধকারের দিকে নিচে দেখতেছে অন্ধকার, হাত বাড়াইলো, হাত বাড়াই বলে ধর, তুই আমার হাত ধর আর লতা ধর, ধরে বলে সাবধান, চিন্তা করিস না, আমি তো ধরে রাখছি, পড়বি না বলে সে টেনে এক পর্যায়ে উঠায় নিয়ে আসলো আনন্দকে। তো দুইজনে উঠলো, ওঠার পর দেখতেছে সামনে জায়গাটা যেখানে তারা উঠছে, এই জায়গাটা সমতল, সামনে মনে হচ্ছে বেশ একটা মানে সমান জায়গা, সেই জায়গাটা বেশ খোলামেলা, মানে পাহাড়ের উপরে অংশটা, এবং তার দূরে মানে মাঝখানের একটু সাইডে একটা গাছ আছে, বেশ বড় গাছ, একটা বট গাছ, এটা শেকড় বাকড় ঝুড়ি সব নেমে গেছে এখানে, একদম নেমে গেছে। আর দূর দিয়ে একটা লাইন, গাছের লাইন, মানে ওইখানে জঙ্গলের লাইন, মানে বেশ গাছপালা হয়ে ঘন হয়ে ওখানে জন্মাইছে, এরকম একটা অবস্থা। এবং তাদের এই মাথার যে আলোতে ওই জায়গাতে একটু আলো আছে, পাহাড়ের উপরটাতে হালকা, মানে নিচে যে অন্ধকারটা হয়েছে এখানে নাই, তাদের এই ফ্ল্যাশ লাইটের আলো পড়ে এগুলো দেখা যাচ্ছে। তো দুজনে উঠে তাকাইতে তাকাইতে একটু সামনের দিকে গেল, যখন তখন আলোটা যায় ঠাস করে পড়লো গাছের নিচে, বট গাছের নিচের যেই ডার্ক অংশটা, সেখানে দেখলো একটা মানুষ বসে আছে, এখানে দেখতেছে আলোটা পড়তে দেখতেছে একটা মানুষ বসে আছে। সাথে সাথে এখান থেকে আনন্দ বলছে লাইট নামা, মানুষ কেউ জানি বসা, এবং মনে হচ্ছে কোনো মানে ধ্যানমগ্ন কেউ। তো সাথে সাথে তারা ওই লাইটটা নামাই নিছে মাথার, ওটা নিভাই দিল, দিয়ে ফ্ল্যাশ লাইটটা মাটির দিকে মেরে আস্তে আস্তে এগোয়ে গেল। তো এগোয়ে যেতে যেতে কাছে আসতেছে, বুঝতেছে যে কেউ একজন বসে আছে ওইখানে, অন্ধকারটা আরো ঘনীভূত হয়ে যাচ্ছে। তো একসময় দেখতেছে তাদের সামনে ওই যে তারা যে কাছে গেছে, খুব খুব সুইফটলি কিন্তু অন্ধকারটা পুরো নেমে আসলো, দেখলো যে অন্ধকারে একজন মানুষ ওখানে বসে আছে, আকাশের আলোতে বোঝা যাচ্ছে বট গাছের পাতাতে ওই জায়গাটা আরো আধার,
চিন্তা করতেছে এই মানুষটা এখানে উঠছে বা এখানে কি থাকে, ধ্যানে আছে পুরা। তো ধ্যানে আছে, তো তারা চুপচাপ দাঁড়ায় থাকলো কিছুক্ষণ। আদিত্য এবং আনন্দ তারা কথা বললো না, কারণ একজন ধ্যান ভাঙানো ঠিক না। একটু পরে দেখলো মানুষটা মনে হলো চোখ মেলে তাদের দিকে মাথা ঘুরায় তাকাইছে। খুব আশ্চর্যজনক ব্যাপার, এই অন্ধকারেও, এই অন্ধকারের মধ্যে মনে হইতেছে তার চোখ দুটা বোঝা যাচ্ছে, ঠিক জ্বলতেছে না পশু পাখির মতো, কিন্তু চোখটা মনে বোঝা যাচ্ছে, চোখের অংশটা, এবং মনে হচ্ছে যে চোখটা বেশ জল জ্বলে অন্ধকার, মানে অন্ধকারে জল করতেছে। তো লোকটা তাদের দিকে তাকায় বলল, এইখানে কেন আসছিস? বেশ ভারী রাশভারী কণ্ঠস্বর। তো তারা থতমত খেয়ে গেল, তুই করে বলতেছে। তো পরে চিন্তা করলো এ মনে হয় কোনো ঋষি টিষি হবে, হইতে পারে, হয়তো এর জন্য তুই করে বলতেছে, বলতেই পারে। তো বললো যে জি আমরা এখানে আসছি ঘুরতে, দেখতে সবকিছু। বলে এটা কি দেখার জায়গা? বলে না। তখন আদিত্য বলতেছে যে আমি তো বিদেশে থাকি, ঘুরতে আসছি, ভাল লাগে আমাদের এলাকা, দেশের এই। তো ঋষি লোকটা চুপ করে থাকলো কিছুক্ষণ, তারপর বলল যে এইখানে পরিবেশ নষ্ট করবি না, খবরদার পরিবেশ নষ্ট করবি না, আর এই জায়গা নোংরা করা যাবে না, অপবিত্র করা যাবে না, থাক, উঠে চলে যাবি, খবরদার অপবিত্র করলে কিন্তু শাস্তি পাবি। বলে দেখলো যে উঠে দাঁড়ালো লোকটা। তো দেখলো যে তার শরীরের যে কাপড়টা পরা বেশ পুরনো হয়ে গেছে, ছিন্ন ছিন্ন, এবং তার মাথার মধ্যে জট, অনেক জট। এই আলো আধারির মধ্যে দেখতেছে, তারা ফ্ল্যাশ লাইটটা মাটির দিকে মেরে রাখছে, তার গায়ে আর মারতেছে না, হালকা আলো পড়ছে। তো দেখলো যে গায়ের কাপড় বেশ পুরনো, ছিন্ন ছিন্ন, এবং বেশ বেশ ওই যে পাতা টাতা লেগে গেছে, এবং চুলে জট বাঁধা, এবং জট অনেক নিচ পর্যন্ত নেমে আসছে, প্রায় কোমর পর্যন্ত। সে ওই জায়গা থেকে উঠে হাঁটা দিল এবং হেঁটে সোজা বের হয়ে গেল বটগাছের ছায়ার নিচ দিয়ে, এবং দেখতেছে যে খোলা জায়গা, যেখানে আকাশে এখন চাঁদ উঠছে, হালকা চাঁদের আলো পড়ছে, চাঁদের আলোয় মানুষটাকে দেখা যাচ্ছে, বেশ দীর্ঘদেহী, বেশ লম্বা, এবং পেছন ফিরে তাকাচ্ছে না, তার জটগুলো এরকম পেছন দিকে ঝুলে আছে। হাঁটতে হাঁটতে সে চলে গেল সেই যে গাছপালা, সেই গাছপালার দিকে, এবং হাঁটতে হাঁটতে গাছপালার ভেতরে মিলায় গেল। তো আদিত্য একটু থম মেরে গেছে, আনন্দও থম মেরে গেছে। আনন্দ বলে, ঘটনা কি রে, উনি কে, কি ব্যাপার এখানে? তো আদিত্য বলছে হতে পারে কোনো ঋষি টিষি হবে, এখানে হয়তো সাধনা করে, এই জন্যই বলছে নোংরা টোংরা করতে না। বয় বেটা, আর কি করবি এখানে, আমরা ক্যাম্প করুন, কিসের সমস্যা, হাই। তো তখন আর আনন্দ বলতেছে, আমার কাছে ভালো লাগতেছে না, কেমন দিন লাগতেছে জায়গাটা, একদম নীরব। সেখানে নীরব হবে না, জঙ্গলের মধ্যে, এনে অন্য কিছু থাকতে পারে, প্রাণী টাণী থাকতে পারে, কত কিছু থাকতে পারে। তুই বেটা, তুই আসল মজাটাই বুঝতেছিস না। তুই এত ভীতু আমি তো জানতাম না, নাকি তুই দেশে থেকে থেকে ভীতু হইছিস? তো আনন্দের একটু রাগ লাগলো, বলে দেশে থাকলে ভীতু হবে মানে? আমি কি তোর ঘুরে বেড়াইতেছি নাকি তোমাদের মতো? বলে এই তো ঘুরতে হবে বলে সে সামনে গেল, যে খোলা জায়গাটায় একটা জায়গা বের করলো, বললো এই জায়গাতে আমরা তাঁবু বাঁধবো। তাঁবু বের কর, তোর ব্যাগের মধ্যে রাখছি বলে আনন্দর পিঠের ব্যাগ খুলে ওখান থেকে সে তাঁবু বের করলো, ছোট্ট একটা তাঁবু। তো ওইটাকে নিয়ে সেট করলো ওই জায়গায়, তারা তাঁবুটাকে বিড়াইটা সেট করলো। আর আদিত্য ব্যাগের থেকে একটা ছোট্ট এরকম তার একটা বেলচার মতো ছিল, সেটা নিয়ে মাটির একটা জায়গা দেখে, মানে খোঁচা মাটি উঠাচ্ছে, বলতেছে এই জায়গায় ক্যাম্প ফায়ার তৈরি করবো। এখানে তো কিছু পাইতেছি না, পাথর টাথর কিছু পাইতেছি না, তুই দেখ না সামনে যা, যে ওই যে বট গাছের ওখানে যা, কিছু পাতা টাতা শুকনা নিয়ে আমার কাছে এখানেই আছে, আমি এখানে ফ্লুইড দিয়ে আগুন জ্বালাবো, আর যদি পাথর টাথর পাস বা শক্ত মাটির ঢেলা পাস নিয়ে আসিস। তা আনন্দ বলে, না বেটা, আমার ওখানে যাইতে ভয় লাগতেছে। আরে যা বেটা, কিচ্ছু না, যা, আরে যা। তো বলছে না আমি মাটি খুঁড়ি, তুই যা। বলে না আমি যাবো না, দেখি তোর সাহস বাড়াইতে, তুই যা। যাক, দুই বন্ধু তর্ক করতে করতে শেষ পর্যন্ত আনন্দ দেখলো যে তারা ভীতু বলতেছে, হাসতেছে। তা আনন্দ হাঁটা দিল। তা আনন্দ হেঁটে বট গাছের গোড়ায় গেল। তো তার গা জানি কেমন শিরশির করতেছে, মানে কেমন জানি জায়গাটার মধ্যে বট গাছের নিচে ছায়া পড়ছে, উপরে চাঁদ উঠছে, চাঁদের আলো বট গাছের উপর পড়ছে, সেটার পাতার ফাঁক ফোকর দিয়ে আলো পড়ছে, কেমন জানি একটা আলো আধারি তৈরি করছে ওই জায়গাটা। এবং কেন জানি জায়গাটাকে দেখে মনে হচ্ছে এখানে কেউ আছে, মানে সামথিং অর সামওয়ান ইজ হিয়ার, এরকম মনে হচ্ছে আনন্দর কাছে। তো তার কাছে বেশ ভয় লাগলো। ভয় লাগা সত্ত্বেও সে আস্তে আস্তে উঠছে উপরে। আর আনন্দ জানতো যে বট গাছ নাকি তার এক ধরনের গ্যাস ছাড়ে, এটা সে জানতো, যেটাতে নাকি মানুষের অনেক সময় হ্যালুসিনেশনও হয়, এটা সে শুনছে। তো এইগুলো নিয়েও সে একটু মানে চিন্তায় আছে যে এরকম কিছু যদি হ্যালুসিনেট করে সে, যাই হোক, এগুলো ভাবতে ভাবতে মনে ভাবতেছে এগুলো আমার ভয়, আসলে মনের ভয়, এখানে কিছুই নাই, তা আমি যাই। সে যে করলো কি, ওখানে অনেক শুকনা পাতা ছিল, শুকনা পাতা নেওয়া শুরু করলো, শুকনা পাতা কুড়ায় হাতে নিলে, এবং এক পর্যায়ে তার এই পাতা নিতে নিতে বেশ ভালো লাগলো, মনে হলো যে আরো তো আগুন দরকার। সে ওই গাছটাকে সার্কেল করে যাওয়া শুরু করলো ওদিকে, পাতাগুলা নিতে নিতে, বেশ অনেক পাতা নিছে সে, শুকনা পাতা এতগুলা। তো নিয়ে ওদিকে তাকায় সে দেখতেছে
যে মনে হচ্ছে তার কাছে কেন জানি মনে হচ্ছে, হঠাৎ করে ফিল হলো যখন একটা সার্কেল দিছে, মনে হচ্ছে বটগাছটা তো অনেক মোটা, এরকম মনে হচ্ছে গুড়ির মাঝখানে খোলের মাঝখানে কেউ বসে আছে। সে চিন্তা করলো যে এটা কি সে ঋষি ফিরে আসছে কিনা। ভয়ে ভয়ে সে ওদিকে তাকাইলো, ভয়ে ভয়ে, অনেক ভয়ে ভয়ে, কিন্তু কাউকে দেখলো না, কিন্তু তার কাছে মনে হচ্ছে যে স্পষ্ট কারো প্রেজেন্স ওইখানে। তো যাই হোক, সে বেশ ভয়ে পাতা তাড়াতাড়ি কুড়ায় নিয়ে দ্রুত হেঁটে চলে আসলো। তো এসে দেখতেছে ওইখানে আদিত্য ততক্ষণে একটা খোলের মতো করে ফেলছে, একটা ছোট্ট গর্তের মতো। আর ওইখানে তাকে আসছে দেখে আদিত্য পেছন না ফিরেই বললো যে কিরে, ভয় পাইছিস? তখন সে বললো, ভয় পাবো কেন? দেখে তো মনে হচ্ছে তোর ভয় পেয়েছিস। তুই দেখলি কেমন তুই তাকায় আছিস কোড়লের দিকে? না, আমি দেখতেছিলাম তোর এখান থেকে মাঝে মাঝে তাকায় ওদিকে উকি দিয়ে, যে তুই করস কি? ওখানে যে দেখি খসখস করে তুই ভয় ভয়ে যাস। তো তখন বলতেছে আর কি, আনন্দ বলতেছে যে না, এসে কিছু না, ভয় না, কেমন দিন লাগে ওখানে গেলে, কারে ধর বেটা, ওখানে কি লাগবে, এখানে কিছুই না। দেখবি রাত্রেবেলা যেখানে থাকবি, তুই যেখানে জল বিয়োগ করবি বা প্রকৃতির কাজ সারবি কই, ওই জায়গায় যেই সারতে হবে। তখন আনন্দ বলে যে না 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 দোস্ত, এইটা করিস না, ওইখানে চিন্তা করিস না, এই চিন্তা করিস না, যাস না, মানে ঋষি বসে ছিল, নিষেধ করছে এখানে। কার কই যাবি? জঙ্গলে যাবি? জঙ্গল দেখছস বেটা? গেলে ওইখানে যেতে হবে, এত কথা কইস না, আচ্ছা দে পাতা দে বলে আদিত্য নিয়ে সে পাতা ওখানে ফেললো, দেখলো বেশ শুকনা। তো সেখানে তার সাথে ওই ফ্লুইড ছিল ওখানে, ফ্লুইড দিয়ে যে লাইটার ফ্লুইড আর কি, সেটা ঢেলে তারপর সেখানে আগুন ধরালো পাতার মধ্যে। তো দাউ দাউ করে জ্বলে উঠলো আগুন, বেশ আলোকিত হয়ে গেছে জায়গাটা, এবং এই যে একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়াটা এখন বেশ উষ্ণ হয়ে গেছে, গরম হয়ে গেছে। পাহাড়ের উপর কিন্তু গরমকালেও ঠান্ডা থাকে, আর এইখানে মানে মোটামুটি বেশ ঠান্ডা। তো আগুন জ্বালায় দুই ফ্রেন্ড বসছে, তো তাদের খাবার দাবার টুকিটাকি যা ছিল বের করলো, শুকনা খাবার ছিল ওগুলা নিয়ে তারা খাওয়া দাওয়া করলো। খাওয়া দাওয়া করে বসে আছে, গল্প করতেছে দুই ফ্রেন্ড। অনেকক্ষণ হয়ে গেছে, মানে এরকম মানে গল্প করতে করতে বিভিন্ন গল্প করতেছে। আদিত্য তার বিদেশের জীবনের গল্প বলতেছে আনন্দকে, আনন্দও শুনতেছে, এবং আনন্দ ওইখানে দেশে এর মধ্যে কি ঘটছে এরকম বলতেছে। এর মধ্যে হঠাৎ করে আনন্দ দেখলো যে মনে হলো যে তার ওই যে বট গাছের ওখান থেকে একটা বড় ছায়া, মনে হলো বেশ উঁচু একটা ছায়া, মানে তাদের যে আগুনটা যে পড়ছে, আগুন এবং ওই গাছ, এই দুইটার মাঝখান দিয়ে কেউ চলে গেলে যেভাবে ছায়াটা পড়ে, সেইভাবে একটা ছায়া মনে হচ্ছে। হাতটা এরকম সামনের দিকে বাড়ানো, মানে দুই হাত সামনের দিকে বাড়ানো, এবং মনে হচ্ছে ছায়ার মধ্যে লম্বা লম্বা নখ বাঁ থেকে ডানে সরে গেল, গাছের উপরে পড়ছে। তো আনন্দ দেখে একটু মানে ভয় পাইছে, ভয় পাই বলে দোস্ত ওখানে কি জানি মনে হইলো। তারই তো বলছে, আর বেটা কি মনে হইব? তাকাইছে, তাকায় বলে যে না কিছুই তো নাই। কি কর বেটা, এই আগুনের আলো পড়তেছে? না, আমি একটা ছায়া দেখছি, ছায়াটা ওদিক দিয়ে মুভ করে গেছে। কই দেখ গা, ওখান থেকে ওই ঋষি আসছিল, ঋষি আইসা মনে প্রকৃতির ডাকে সাড়া দিছে এখানে। তো ওদিক গেছে। তখন আনন্দ বলে, তুই শুধু ফাইজলামি করস বেটা। আরে না, শোন, এই যে আগুন চলতেছে না, এই যে আমরা বসে হাত পা নাড়তেছি, আমাদেরই হয়তো এই নাড়াচাড়ার একটা ছায়া ওখানে পাই, দেখছিস তুই? এতই করিস না। আর এমনিও আমার এখন জল বিয়োগ করতে হবে, আমি যাই, আসতেছি তারা। তো তাকে আনন্দ মানা করো, যাইস না, তুই এক কাজ করে দিতে যাও, ওই পাহাড়ের কোনায় যা। কারে না বেটা, তো বেটা এন থেকে আমি এগুলো করুন নাকি বলে আদিত্য হেঁটে গেল। সে হাঁটতে, সে কোনো মানে অনেকটা কেয়ারও করে না এরকম আর কি। সে তার ফ্ল্যাশ লাইটটা একটু একটু করে জ্বালতেছে, আর গুনগুন করে গান গাইতে গাইতে সে চলে গেল গাছের দিকে, বট গাছের দিকে। এবং সেই এখান থেকে আনন্দ বসে দেখতেছে তার গানের শব্দ আর কি। তো ঠিক গাছের কাছাকাছি জায়গায় যে একটা জায়গায় দাঁড়ায় পড়লো আদিত্য। দাঁড়ায় থেকে বলতেছে যে, এই তুই এদিকে আয় তো, এই ক্যামেরাটা নিয়ে আয় ওখান থেকে, আমার এখানে ক্যামেরা আছে দেখ ব্যাগের এখান থেকে। তো আনন্দ ওর ব্যাগ হাতায় একটা ক্যামেরা পাইলো। তো বললো যে দেখ, ওইটা ক্যামেরার সাথে ফ্ল্যাশ গান আছে, ফ্ল্যাশ গান লাগা। তো লাগাইলো, লাগানোর পর বলে আমার এখানে একটা ছবি তুলে দিবি, ফ্ল্যাশ মেরে ছবি তুলবি। এই আগুনের আলো যতটুকু পড়ছে এই জায়গাটা একটা মানে একটা অন্যরকম পরিবেশ আসবো, বুঝছস? তো বলে আয় ক্যামেরা আমার কাছে দে বলে আদিত্য নিল, নিয়ে সে তার মতো এখানকার ম্যানুয়ালি সেট করলো আর কি। তার যে ক্যামেরার যে ছবি নেওয়ার যে ওই জায়গা অনুযায়ী ম্যানুয়াল সেট করলো, ম্যানুয়াল মোডে সেট করে। তখনকার সময় ওইটা ছিল কিন্তু SLR ক্যামেরা, রিলে হতো আর কি, মানে রিল ভরা লাগতো ভেতরে। বলে যেটা নিয়ে ছবি তোল বলে দিল, দিয়ে বললো যে এখান দ্বারা ক্লিক করবি এরকম, এই যে আলোটা আসতেছে দেখিস কি জোস একটা ছবি আসে। তো সে খুব পোজ দিয়ে ওখানে দাঁড়াইছে আদিত্য, যে বলে যে ক্লিক কর। তো ও এখান থেকে আনন্দ দাঁড়ায় ছবি তোলা শুরু করলো। তো কয়েকটা তুললো এরকম, এদিক ওদিক করে ছবি তুললো। তখন আদিত্য বললো, তোরও আমি ছবি তুলে দিই দাঁড়া। তো এরকম সে আনন্দকেও ছবি তুলে দিল কয়েকটা। দেওয়ার পরে বলে আচ্ছা তুই ক্যামেরা নিয়ে দাঁড়া, আমি আসতেছি বলে আমি আসতেছি, জল বিয়োগ করে আসি। তো আনন্দ আর কিছু না বলে ক্যামেরা নিয়ে ফিরে আসলো। সে ওই তাদের এই ক্যাম্পের আগুনে গেছে, এটা রেখে সে বসে আছে। তো দেখতেছে যে ওখানে চলে গেল
আদিত্য ওখানে চলে গেছে হেঁটে। তো এরপর আর কোনো কথা নাই। তো অনেকক্ষণ পর সে ওদিক থেকে জোরে একটা চিৎকার শুনলো, বেশ জোরে চিৎকার, মনে হচ্ছে যে মানে কারো মানে গলা যদি চেপে ধরে যেরকম চিৎকার করে সেরকম একটা চিৎকার। তা আনন্দের বুক কেঁপে উঠছে চিৎকার শুনে। কি ব্যাপার? প্রচন্ড ভয় পেয়েছে সে। ভয় পেয়ে সে মানে ওখান থেকে তাড়াতাড়ি তাদের ফ্ল্যাশ লাইটটা নিয়ে ওখান থেকে দৌড়ায় কাছে গেছে, যেহেতু তার বন্ধু আছে। মানে তার মনের মধ্যে একটা মানে ডিলেমা কাজ করতেছে তখন। ডিলেমাটা এরকম কাজ করতেছে সে যাবে কি যাবে না এরকম, কিন্তু বন্ধু আছে, বন্ধুর টানটাও তো আছে। কিন্তু বন্ধুর দিকে যে কি হলো, চিৎকারটা তার কাছে মনে হয়েছে আদিত্যের কণ্ঠেরই চিৎকার। তো আবার সে ভাবতেছে যে আদিত্য তো দুষ্টুমি করা অভ্যাস, তাকে ভয় দেখানোর জন্য করছে কে জানে। তো সে হেঁটে হেঁটে মানে আস্তে আস্তে পা ফেলে ফেলে যাচ্ছে গাছের এই পাশে। কিচ্ছু নাই। সে আস্তে আস্তে করে গাছের আরো দিকে গেল। তো ওখান থেকে সে ছটফট শব্দ শুনতেছে, ছটফট শব্দ শুনতেছে, মনে হচ্ছে মানে জোরে জোরে হাত পা ছুড়লে যেরকম সেরকম। সে তাড়াতাড়ি সে আলো মারলো। তা আলো মেরে সে দেখতেছে তার বন্ধু আদিত্য ওখানে তাকে সে ঝুলতেছে। তার মনে হচ্ছে তার মাথার মধ্যে ওই বট গাছের ঝুড়ি পেঁচানো, পেঁচায় উপর দিক আরো উপর দিক উঠে যাচ্ছে তার বন্ধু, এবং পা দুইটাকে চড়তেছে সে। তো সে লাইটটা ফেললো ওই জায়গায়, দেখলো কিছু নাই, ঝুড়িটা মনে হচ্ছে অটোমেটিকই তাকে পেঁচায় নিচ্ছিল ওইখানে। হঠাৎ করে মানে সে যখন লাইটটা মারছে ওটা ছেড়ে দিল আদিত্যকে। আদিত্য ধপাস করে নিচে পড়লো। তো নিচে পড়ে একেবারে অচেতন অবস্থায় গা এলায় দিল, দেখলো যে একবারে হাতটা এলোমেলো হয়ে পড়ছে। তো আনন্দ তো প্রচন্ড ভয় পেয়েছে তার শরীরে, মানে একদম ভয়ের চোটে এখন কোথায় যাবে, যাওয়ারও তো উপায় নেই। পাহাড়ের উপরে এরকম নির্জন জায়গায় বন্ধু অচেতন হয়ে আছে। তো সে এদিক ওদিক আলো মারতে মারতে খুব ভয়ে ভয়ে বন্ধুর কাছে গেল। গিয়ে সে দেখতেছে বন্ধুর পালস ধরে, পালস আছে নাকি। দেখতেছে যে হ্যাঁ পালস আছে, তার বন্ধুর পালস আছে। তো শরীরটা একদম কেমন জানি গরম হয়ে গেছে। তো সে বন্ধুকে তাড়াতাড়ি ওখান থেকে টেনে টেনে, মানে সে উঠাতে পারছে না কারণ তার শরীরে সব ওজন ছেড়ে দিচ্ছে বন্ধু। তো বন্ধুরা সে টেনে টেনে দুই হাতের নিচ দিয়ে হাত দিয়ে টেনে টেনে নিচ্ছে। তো সে টেনে টেনে যখন নাকি একদম কর্নারে নিয়ে আসছে, তার কাছে মনে হলো গাছের উপর থেকে একজোড়া চোখ জ্বলে উঠলো। মানে একজোড়া চোখ হঠাৎ করে অন্ধকারের মধ্যে জ্বলে উঠলো মনে হলো। প্রচন্ড ভয় পেয়েছে আনন্দ। সে কোনো মতে দ্রুত পেছন ফিরে হাঁটা শুরু করলো বন্ধুকে নিয়ে, এবং সে মনে মনে তার ধর্ম মতে তার কিছু মন্ত্র ছিল সেগুলো পড়া শুরু করলো। পড়তে পড়তে সে টেনে তার বন্ধুকে নিয়ে আসলো একেবারে সে আগুনের কাছে। এনে সে বন্ধুকে শোয়াই দিয়ে সে দেখলো যে এতক্ষণে তার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। তো তাড়াতাড়ি সে হাত পা মানে ঘষা শুরু করলো, এবং তার পালস দেখতেছে, দেখে পালস আছে, স্লো হয়ে গেছে পালস, মানে ভয়ঙ্কর অবস্থা। সে তাড়াতাড়ি বন্ধুকে টেনে এবার তাঁবুর মধ্যে ঢুকাইলো, এবং তাঁবুর মধ্যে ঢুকায় তার শরীরে যে ব্ল্যাঙ্কেটের মতো যে তাঁবুর ইটা আছে, স্লিপিং ব্যাগের ওইটা পরায় দিল। পরায় দিয়ে দেখতেছে কি অবস্থা, এবং সে পাশে বসে আছে এবং তার মতো সে মন্ত্র পড়তেছে। অনেকক্ষণ পর সে তাঁবুর পাশ থেকে, তাঁবু তো তাদের বসে আছে, তাঁবুর পাশ থেকে খুব রাশভারী কণ্ঠে সেই যে ঋষি ছিল তার কণ্ঠ শুনলো, তোদের না মানা করছিলাম না জায়গাটাকে অপবিত্র করতে। তো আনন্দ বলতেছে যে ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে, আমাদেরকে মাফ করে দেন, আমাদেরকে যাইতে দেন, আমাদেরকে কিছু করেন না, আমাদেরকে যাইতে দেন। তো এরপর আনন্দ আর কোনো কণ্ঠ শুনলো না, এবং কোনো পায়ের শব্দ নাই, কিচ্ছু নাই। শুধু তাদের ওই সামনে যে আগুন জ্বালাইছিল সেই পাতা পটপট ফুটতেছে যতগুলা, এরকম আলোটা আস্তে আস্তে নিষ্প্রভ হয়ে আসতেছে, তাঁবুর ভিতরে আলো কমে আসতেছে। তো সে তার বন্ধুর হাত ধরে ধরে বারবার দেখতেছে যে বন্ধুর হার্টবিট আছে কিনা। তো এক সময় সে বন্ধুর কপালে হাত রাখলো, দেখলো কপালে জ্বর, এবং ঠিক তখনই তার বন্ধু ফট করে চোখ খুললো। তো চোখ দিয়ে খুলছে, দেখতেছে বন্ধুর চোখ দুটা সাদা, মানে ভেতরে মনিটা উল্টায় আছে, উপর দিকে চলে গেছে। সে তো খুবই ভয় পেয়েছে, মানে আনন্দ এক লাফ দিয়ে পিছিয়ে চলে আসছে। তো বন্ধু তাকে বলতেছে গড় গড় করে যে তগরে না কইছিলাম, বন্ধুর কণ্ঠ দিয়ে বেরোচ্ছে, মানে তার বন্ধুর আদিত্যর কণ্ঠ দিয়ে বেরোচ্ছে, তগরে না কইছিলাম এইখানে আকাম করতে না, নোংরা করতে আইসোস। তারপরে অকথ্য ভাষায় কিছু গালাগালি দিল, মানে ভয়ে এখন মানে আনন্দর একেবারে আত্মা কেঁপে যাচ্ছে। আনন্দ ভয়ে আর মনে করছে সে এখন পারলে এখন থেকে তাঁবু থেকে ছুটে বের হয়ে যায়, তো বেরোতে পারতেছে না। তার সে বুঝতে পারছে তার বন্ধুর উপর কিছু ভর করছে। তো সে তাড়াতাড়ি ওখানে বসে বসে তার মতো মন্ত্র পড়তেছে। তা দেখতেছে তার বন্ধুর কণ্ঠে কিছু একটা হাসতেছে, খ্যাক 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 করে হাসতেছে, ভয়ঙ্কর হাসিটা। তো সে আর কিছু করতে পারতেছে না, সে মনে মনে মন্ত্র পড়তেছে। একটু পর বন্ধুর হাতটা ধরে ধরে দেখতেছে, তারপরও তার বন্ধু কিন্তু তাকে কোনো ক্ষতি করতেছে না, জাস্ট ওই যে কথাগুলো বলছে এবং হাসতেছিল। তো তারপরে সে মন্ত্র পড়তে পড়তে সে বলতেছে যে আমরা যদি এখানে কোনো দোষ করে থাকি আমাদেরকে মাফ করে দেন, আমাদেরকে এখান থেকে যাইতে দেন, আমাদেরকে যাইতে দেন। সে আবার শুনলো তার বন্ধু হাসতেছে। তো এরকম কতক্ষণ পার হয়েছে। এক সময় ঝিমাইতে ঝিমাইতে আনন্দ
ঘুমায় পড়ছিল, তারা খেয়াল না, সে ঢলে পড়ছিল ঘুমে। তো কখন যে সকাল হয়েছে, দিন হয়েছে, সে বুঝতে পারেনি। উঠে সে দেখতেছে যে দাদার তাঁবুর উপর আলো পড়ছে। তো সে উঠে গেল, উঠে গিয়ে সে দেখলো তার বন্ধু শুয়ে আছে, তার বন্ধুর গায়ে হাত দিল, দেখলো যে হ্যাঁ এখনো হার্টবিট চলতেছে, কিন্তু বন্ধু এখনো ঘুমে, মনে হচ্ছে একদম অচেতন। তো সে তার বন্ধুকে ডাকলো, বারবার ডাকলো। তো ডাকার পরে একটু পর আদিত্য চোখ মেলছে, খুব দুর্বল কণ্ঠে বললে, দোস্ত কি হয়েছে? তখন বলতে, কি হয়েছে তোর? তুই কালকে রাতটা কি হয়েছিল তোর ওখানে? তো তার বন্ধু বলতে পারতেছে না, চুপ করে আছে অনেকক্ষণ। তারপর বলতেছে যে আমি ওখানে গেলাম জল বিয়োগ করতে, তো ওই গাছের এখানে যখন দাঁড়াইছি হঠাৎ করে মনে হলো কিছু একটা এসে আমাকে জড়ায় ধরলো অন্ধকারের ভিতর থেকে, এরকম বড় বড় দুইটা কালো অন্ধকার হাত, মানে আরো গাঢ় অন্ধকার, এসে আমাকে জড়ায় ধরে টেনে গাছের দিকে নিয়ে গেল। আমার আর কিছু মনে নাই দোস্ত, আমার শরীরে মনে হচ্ছে অনেক ব্যথা। তো তখন বলতেছে আদিত্য, তুই নামতে পারবি? আনন্দ বলছে, নামতে পারবি? বলে, আমি নড়তেই পারবো না। বলে, না তাহলে তো হবে না, তোর চেষ্টা করতে হবে নড়ার, কারণ এখান থেকে আমাদের নামতে হবে, আমাদের যাইতে হবে, আমরা তো এখানে একদিন থাকতে পারবো না। তো অনেক কষ্টে সে বন্ধুকে হাত পা এরকম ডলে দিল, এই মেসেজ করে দিল, বললো চোট। তো অনেক কষ্ট উঠে দাঁড়ালো আদিত্য, দেখলো যে একদম সে, এবং তার গায়ে জ্বর, প্রচন্ড জ্বর। তো আনন্দ বারবার তাকে বললো যে তুই মানসিকভাবে স্ট্রং থাক, আমরা একটু নামবো, অসুবিধা নাই। তো আনন্দ যেটা করলো, সে আগে কোমরে দড়ি বেঁধে দিল আদিত্যকে, এবং নিজের গায়ে কোমরের সাথে দড়ি বাঁধলো, এবং সে দড়িটা ধরে রেখে দুই হাত দিয়ে ধরে বলে, এবার তুই আস্তে আস্তে নাম। আদিত্য ওই খাড়া অংশটা আস্তে আস্তে নামলো এরকম, এবং সে আদিত্যর কাছে যে ব্যাগ ছিল যতটুকু পারছে নিজেরটাই নিছে, আর বাকি অপ্রয়োজনীয় জিনিসপত্র যা আনছিল, অনেক টুলস মুলস ছিল, এগুলোকে সে ফেলে গেছে, এখানে নেয়ও নাই সে নিয়ে, কারণ এত কিছু বইতে পারবে না সে। তো আদিত্যকে সে ওখান থেকে আস্তে আস্তে নামালো, দেখলো আদিত্য অনেক কষ্ট হলো, নামলো ওইটুক জায়গা, খাড়া জায়গা, তারপর সে নিজে নেমে আসলো, এবং পুরো টাইমটাতেই সে নামার পথে আদিত্যকে আগে রাখলো, এবং আদিত্যর সাথে নিজের সাথে দড়ি বেঁধে রাখলো যাতে পড়ে না যায়। যাই হোক, তারা সমতলে যখন নামছে তখন হাঁটা শুরু করলো। তো আদিত্য মাঝে মাঝে পারতেছে না, একদম পড়ে যাচ্ছে। তো সে আদিত্যকে তুলে ধরে আবার কাঁধের মধ্যে হাত দিয়ে নিয়ে যাচ্ছে। তো যেখানে তাদের 11টা-12টা বাজার কথা, সেখানে তারা পৌঁছালো যে প্রায় 4টার সময়, ওখানে ওই যেখানে তাদের মিটিং পয়েন্ট ছিল তাদের সেই গাইডের সাথে। তো ওখানে দাঁড়ায় এসে চিন্তা করছে, গাইড কই, গাইডটাও কেউ নাই, ওখানে কেউ নাই। তো অনেকক্ষণ ওয়েট করতে বসে, প্রায় আধা ঘন্টার মতো ওয়েট করার পর দূর থেকে দেখলো যে একজন মানুষ আসছে, এবং তার সাথে আরো কয়েকজন মানুষ। তো সে চিনতে পারলো গাইডকে, গাইড তাদের দিকে দৌড়ে আসছে। ততক্ষণ আদিত্য পড়ে গেছে মাটিতে আবার। তো এরকম সবাই মিলে আসছে, এসে তারা মানে 5-6 জন মানুষ, তারা এসে আদিত্যকে নিয়ে উঁচা করলো, এবং তাকে নিয়ে সেই যে কাছের যে পাড়া সেখানে গেল। তো সেখানে যাওয়ার পরে সেখানকার দেখলো যে ওখানে একজন তাদের বৈদ্য ছিল আর কি, যিনি চিকিৎসা করতেন, কবিরাজ, বৈদ্য যেটাই বলেন। তো সে তাকে নিয়ে বলল যে ওকে তো ওখানকার বদ যে আত্মা আছে সেটা এখানে ধরছিল ওকে, মানে তাদের মতে আর কি, সে বৌদ্ধের মধ্যে যে ওইখানে একটা এরকম মানে দুষ্ট আত্মা আছে, সে ওখানে তাকে ধরছিল, এবং ওই জায়গাটা খুব খারাপ, এর মধ্যে দুষ্ট একটা আত্মা তাকে আসর করছিল। তো যেটা সেই তারা ভয় পায়, এবং বলতেছে যে এইটাই মানুষ ভয় পায়, এখানে যায় না, ওই জায়গায় এরকম আছে। তো ওখানে কি হয়েছিল জিজ্ঞেস করে, তখন আনন্দ বলে যে এরকম এরকম আমরা গেছি, এরকম দেখছি, ওখানে এক ঋষি ছিল। বলে, কিসের ঋষি? ওই ঋষি মারা গেছে প্রায় এখান থেকে মাসখানেক আগে। ওখানে এখানে একটা ঋষি ছিল, সে ঘোরাঘুরি করতে এখানে, তো মাসখানেক আগে সে মারা গেছে, সে নাই, তার ওখানে আর নাই। কোত্থেকে ঋষিকে দেখছো? যাই হোক, তারা বলে যে এই ঘটনা। যাই হোক, তারপরে ওখানে রাতের বেলা সে বৌদ্ধ ওখানে তার মতো একটা করে, রিচুয়াল করে সেইখানে হাজির করে আদিত্যর উপর ওইটাকে, এবং তাকে বলে যে ছেড়ে যেতে। তো সে ছাড়তে চায় না, সে বলে যে আমি এর প্রাণ আস্তে আস্তে কেড়ে নিব, আস্তে আস্তে করে প্রাণ খাবো, ওর প্রাণ শক্তি আস্তে আস্তে করে খেয়ে নিব। তো বৌদ্ধ নাকি অনেক রকম রিচুয়াল করে, যেই বৌদ্ধ সেখানে ছিল সে অনেক রকম রিচুয়াল করে আস্তে ধীরে তাকে ওই সময় করে দেয়, মানে ওখান থেকে সরায় দেয়, এবং আদিত্যর হাতে পায়ে সে কিছু বেঁধে দেয় জিনিসপত্র, তার মতো বেঁধে দিয়ে বলে যে এই ছেলেকে তাড়াতাড়ি নিয়ে যাও, নিয়ে যে ওইখানে যে তিনি বলে যে ওখানকার যে তাদের যে প্যাগোডা আছে ওখানে নিয়ে তার ওখানকার যে থাকে ধর্মগুরু আছে তার কাছ থেকে এটার নাও। এই বলে বৈদ্য তাদেরকে বিদায় দেয়, এবং খুব দুর্বল ছিল আদিত্যকে নেওয়ার জন্য আরো একটা এক্সট্রা মানুষ নেওয়া হয় এখান থেকে, নিয়ে তাকে শেষ পর্যন্ত তারা পৌঁছায় অনেক কষ্টে, শেষ পর্যন্ত মূল শহরে পৌঁছায়। সেখান থেকে তারা যোগাযোগ করে আনন্দ আদিত্যর বাড়িতে, এবং সেখান থেকে তারা বাড়ির থেকে ওই যে গাড়ি ভাড়া করে পাঠায়, একদম সেই গাড়ি ভাড়া করে পাঠায়, সেই গাড়িতে করে তাকে নিয়ে যাওয়া হয় বাড়িতে। তো পরবর্তীতে আদিত্যর চিকিৎসা হয়েছিল, সে অনেকদিন অসুস্থ ছিল, এবং সে নাকি বেশ
অসুস্থ থাকতো, বেশ অসুস্থ থাকতো। আর আরো আশ্চর্য ব্যাপার হচ্ছে আদিত্যর যে ক্যামেরার রিলটা ছিল সেটা যখন ডেভেলপ করা হয় তখন তাদের প্রথম দিকের কিছু ছবি কিন্তু ঠিক ছিল, যেটা নাকি আদিত্য আগে তুলছিল দিনের বেলা। সে রাতের যে ছবিগুলা সেগুলো সবই মানে বার্নড আউট টাইপের আসছে, মানে কোনো কিছুই দেখা যায়নি ঠিক মতো, কেমন লালচে লালচে ঘোলা ঘোলা। তবে এর মধ্যে একটা ছবিতে খুব অস্পষ্টভাবে আদিত্যকে বোঝা যাচ্ছিল এবং তার পেছনে মনে হচ্ছিল জল জলে দুইটা চোখ, মানে একটা অস্পষ্ট অবয়বের মতো। ছবিগুলো আদিত্যর ফ্যামিলি ভয়ে পরে ওগুলো নষ্ট করে ফেলে, তারা সেই ছবি বা রিল কিছুই আর সংরক্ষণ করেনি। তো এই হচ্ছে ঘটনা, যেটা আমি আমার মতো করে শেয়ার করলাম। তানভীর পাঠিয়েছিল আমাদের ঘটনাটা। হ্যালো লিসেনার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, ভালোর দলেই আছেন। আমার নাম রিপন, আমি লালমিহাট থেকে বলতেছি। আজকে যে ঘটনাটা আমি আপনাদের মাঝে শেয়ার করব, এই ঘটনাটা আমার এক বন্ধুর সাথে ঘটে যাওয়া একটা ভয়ানক ঘটনা। আশা করি ঘটনাটা আপনাদের ভালো লাগবে। তো আমি বেশি কথা নয়, সরাসরি চলে যাচ্ছি ঘটনায়। আমার বন্ধুর নাম রেজা। তার বাড়ি বা ঠিকানা এটা সঙ্গত কারণে বলা যাচ্ছে না। তা আমার বন্ধুর বয়স যখন 15 বছর, সে সময় 2010 কি 10-এর মাঝামাঝি সময়কাল, এটা সেই সময়কার ঘটনা। আরো ভালো করে বলতে গেলে সময়টা ছিল 2010 সালের বিশ্বকাপ ফুটবল খেলার সময়ে। তো তার আমার সেই বন্ধু রিচার ফুটবল খেলা দেখার খুবই নেশা ছিল। সে ফুটবল খেলা দেখতে খুবই পছন্দ করত। সে সময় সে আর্জেন্টিনা দলকে সাপোর্ট করত। দেখা যায় যে সে এত পরিমাণ সেই দলের ভক্ত ছিল যেটা বলার বাইরে। তো দেখা যায় যে খেলাগুলো যেহেতু বাংলাদেশ টাইমে রাতের মধ্যে হইতো, আর 2010 সালে এখন যেরকম বিদ্যুৎ প্রতিটা ঘরে ঘরে সেরকমটা ছিল না। তো রেজাদের বাসাতেও বিদ্যুৎ ছিল না, অর্থাৎ টেলিভিশন তো থাকা দূরের কথা। তো তার চাচার বাড়িতে টেলিভিশন ছিল, কিন্তু তার চাচার বাড়িতে টেলিভিশন থাকলেও তাদের বাসাতে বিদ্যুৎ ছিল না। তারা সৌর বিদ্যুৎ দিয়ে বাসায় সেই সময় টেলিভিশন চালাতো। সেই সময়কার সাদা কালো টেলিভিশনগুলো তারা চালাতো। দেখা যায় যে তারা তাদের চাচার বাসায়, রেজা তাদের চাচার বাসায় গিয়ে খেলা উপভোগ করতো। তো ঘটনার সেদিন আসলে সারাদিনই হালকা বৃষ্টি হচ্ছিল, আকাশে অনেক মেঘ ছিল, যার কারণে সারাদিন তাদের চাচার বাসায় যে সোলার ছিল সেটা চার্জ হয়নি। তো চার্জ না হওয়ার কারণে সেদিন দেখা যায় যে তার চাচা মানা করেছিলেন যে আজকে কোনো খেলা দেখা হবে না, আজকে খেলা দেখা স্টপ। তো এখন তার তো প্রচন্ড পরিমাণে খেলা দেখার নেশা চেপেছে, যে তার প্রিয় দল আর্জেন্টিনার সাথে আজকে অন্য একটা দলের খেলা আছে, তাকে এই খেলাটা দেখতেই হবে। কিন্তু করার তো কিছু নেই। তার চাচার বাসায় যেহেতু সৌরবিদ্যুৎ চার্জ বেশি হয়নি, সো তারা আজকে টিভি চালাবে না। এখন একটাই উপায়, তাকে বাজারে গিয়ে খেলা দেখতে হবে। তো এখানে রেজার বাড়ি থেকে তার বাজার প্রায় 1 কিলোমিটার দূরে, বলতে গেলে 1 কিলোমিটার থেকে আরো বেশি হবে। এখন সে তো ছোট মানুষ, তার মাত্র 15 বছর বয়স, আর এই বয়সে সে আসলে বাজারে গিয়ে খেলা দেখার সাহস কোনোভাবেই করতে পারতেছে না। তো যখন তার চাচার বাসায় গিয়ে শুনতে পারলো যে তাদের বাসায় টেলিভিশন চালাবে না, তো এখন শুধু আমার বন্ধু রিজাই শুধু ছিল না, সেখানে তার চাচাতো ভাই এবং তার 2টা বড় চাচা ছিল, তারাও খেলা দেখবে। এখন তারা যেহেতু বাসায় খেলা দেখতে পারতেছে না, এখন একটাই উপায়, বাজারে গিয়ে খেলা দেখতে হবে। তো দেখা যায় যে সে তার চাচাদের সাথে এবং তার চাচাতো ভাইদের সাথে এক প্রকার খেলা দেখার নেশায় সে তাদের সাথে বাজারে যায় এবং খেলা উপভোগ করে। তো খেলা উপভোগ করার পর তো তারা অনেকটা সময় সেখানে ছিল, প্রায় অনেক রাত হয়ে যায়, এবং তার চাচা এবং ভাইদের সাথে সে পুনরায় বাসায় ফিরে আসে। এতক্ষণ পর্যন্ত তার সাথে কোনো সমস্যাই হয়নি, কোনো ধরনের ভৌতিক ঘটনার সম্মুখীন হয়নি। কিন্তু সমস্যা দেখা দেয় যখন সে তার চাচার বাসার থেকে বাড়ি ফেরে। তো তার চাচার বাসার থেকে বাড়ি ফেরার পথে একটা কবর আছে।
একটা কবরস্থান আছে, যেটা ওদের ওদের এবং এলাকার কিছু মানুষের পারিবারিক কবরস্থান। এটা এককভাবে না, এলাকার কিছু মানুষের সাথে আর কি মিলে ঝিলে একটা কবরস্থান তৈরি করেছে। তো সেই কবরস্থানটা পার হয়ে তার বাড়ি আসতে হয়। তো দিনের বেলাতে সে কত পরিমাণ মানে অনেক সময় নিয়ে অনেক সময় দেখা যায় সেই কবরস্থানটা পার হয়েছে, কোনো সমস্যা হয়নি। এমনকি তার চাচার বাসার থেকে অনেক রাতে খেলা দেখে আসার সময়ও তার কোনো সমস্যা হয়নি। কিন্তু সেদিন যখন সে কবরস্থানটা পার হচ্ছিল, সে শুনতে পায় সেই কবরস্থানে কেউ কান্না করতেছে। তো সে খুবই অবাক হয়, যে দেখে যে একটা ছোট্ট বাচ্চা কান্না করলে যেরকম আওয়াজ পাওয়া যায় সেরকম মনে হচ্ছে যে কোনো একটা ছোট বাচ্চা কান্না করতেছে। তো রেজা হলো কৌতূহল সামলাতে না পেরে সে চিন্তা করলো যে হয়তো কোনো ছোট বাচ্চা পথ ভুলে বা যে কোনো কারণে হয়তো বা এখানে কান্না করতেছে। তো সে যখন কান্না করার উৎসটা খুঁজতে লাগলো, সে দেখলো যে একটা ভাঙা কবরের মধ্যে একটা বাচ্চা বসে বসে কান্না করতেছে। তো যখন সে বাচ্চাটাকে দেখে এবং জিজ্ঞেস করে যে কি ব্যাপার বাবু, তুমি এত রাতে এখানে কান্না করতেছো কেন, তোমার বাড়ি কোথায়? কিন্তু রাসেল ভাই, সেই বাচ্চাটা কোনো কথার উত্তর দেয় না, যদিও ওই বাচ্চাটার বয়স আনুমানিক 8 বছর হবে। তো সে বাচ্চাটাকে বারবার জিজ্ঞেস করতেছে কিন্তু কোনো উত্তর দিচ্ছে না। তো যখন সে উত্তর দিচ্ছে না, তখন রেজা ভাবতেছে হয়তো বা বাচ্চারা কথা বলতে পারে না বা অন্য কোনো সমস্যা আছে। তো যখন সে বাচ্চাটাকে সে কবরের মধ্যে নেমে ওঠাতে যাবে, সে অনুভব করে যে বাচ্চাটার এত ওজন, যেটা একটা বড় মানুষের সমান। এত 8 বছরের একটা বাচ্চাকে তার তোলা কোনো ব্যাপারই না, অথচ সে অনুভব করতেছে বাচ্চাটাকে সে কোনোভাবেই তুলতে পারতেছে না। এখন কি করবে সে বুঝতে পারতেছে না, আর সে বাচ্চাটাকে ফেলে রেখেও যেতে পারতেছে না। তো অনেক চেষ্টা করেও সে বাচ্চাটাকে তুলতে পারলো না। তো এরপর সে চিন্তা করলো, যেহেতু সে বাচ্চাটাকে তুলতে পারতেছে না, তো তার উচিত বাসায় গিয়ে তার বাবাকে বিষয়টা শেয়ার করা, তার বাবা সহ এসে যদি তোলা যায়, এই ধরনের চিন্তা করলো। এবং সে আর কষ্ট না করে কবর থেকে উঠে পড়লো এবং কবর থেকে উঠে সে বাসায় চলে গেল। বাসায় যাওয়ার পর যখন তার বাবা আমাকে ডাক দিল, তারা বেশ অবাক হলো যে এত রাত করে বাসায় ফিরলি। তো বললো যে এরকম খেলা দেখতে দেখতে অনেক লেট হয়ে গেছে। তো পরে যখন ওই রিজা তার বাবাকে বলে, বাবা এরকম আমি আসার সময় কবরস্থানে দেখি যে একটা বাচ্চা বসে বসে কান্না করতেছে, কিন্তু বাচ্চাটাকে আমি কবর থেকে তুলতেই পারতেছি না। তো এটা শুনে রিজার বাপ তো প্রচন্ড পরিমাণে ভয় পেলেন, যে কি বলিস, এত রাতে বাচ্চা কবরে কোথা থেকে আসবে? তুই যেটা দেখেছিস সেটা ভুল দেখেছিস, এটা ভুলে যা। তুই হয়তো বা আল্লাহ ভালো করে তো বাঁচিয়েছে বা কোনো তোর বিপদ আপদ হয়নি। তো রিজা বারবার বলতেছে, না বাবা সত্যি ওখানে একটা বাচ্চা পড়ে কান্না করতেছে, আমি একদম ভালোভাবেই দেখেছি, ওটা বাচ্চা, কোনো কোনো খারাপ কিছু না। তো অনেকভাবে জেদ করার পর যখন দেখলো যে রিজা বারবার অনেক জেদ করতেছে, সে অনেক কনফিডেন্স নিয়ে বলতেছে যে এটা একটা বাচ্চা, কোনো খারাপ কিছু না। তো এক প্রকার দেখা যায় বাধ্য হয়ে রেজার বাবা সে রেজার সাথে করে নিয়ে সে কবরস্থানে চলে যায়। এবং কবরস্থানে যাওয়ার পর তো যেই কবরটাতে বাচ্চাটা পড়েছিল সেখানে যায় এবং তারা দুজনে দেখে যে সেখানে কোনো বাচ্চা নেই। এটা দেখে তো রেজা প্রচন্ড পরিমাণে অবাক হয়ে যায়, কারণ সে এখানে একটা বাচ্চাকে দেখেছিল। তো এরপর রেজা এবং তার বাবা ভাবে যে এখানে আসলে রেজা ভাবে যে হয়তো বা বাচ্চাটা পরে কবর থেকে উঠে চলে গিয়েছে। আর রিজার বাবা যেটা ভাবে যে এটা মোটেও স্বাভাবিক না, কারণ এত রাতে কবরস্থানে কখনোই একটা বাচ্চা আসবে না, আর যদি কোনো বাচ্চা হারিয়েও যেত তাহলে তার পরিবার খোঁজ খবর করত। তো এরপর রিজার বাবা রিজাকে বলে যে দেখো বাবা, তুমি যেটা দেখেছো এটা হয়তো ভুল দেখেছো, এটা এখানে কোনো বাচ্চা এত রাতে আসা সম্ভব না। কিন্তু রিজা এটা মানতে পারলো না। তো সেদিনের মতো করে সে ঘুমাতে গেল। তো সেদিন আর কোনো সমস্যা হয়নি। তো সমস্যা দেখা দেয় ঠিক 3 দিন পর। 3 দিন পর পুনরায় ওই আর্জেন্টিনার সাথে অন্য একটা দলের খেলা, এবং এই খেলা দেখার জন্য সেদিনেও সে তার চাচার বাসায় যায় এবং সে পুরো খেলা উপভোগ করে। এবং উপভোগ করার পর যখন সে বাসায় ফিরবে, ওই একই কবরস্থানের পাশ দিয়ে বাসায় ফিরতে হয়, তখন এই রেজা অনুভব করে আগের দিনের মতো
একটা বাচ্চা আগের থেকে একটু বেশি জোরে জোরে কান্না করতেছে। সে বেশ অবাক হয় এবং সেই কবরের কাছে যায় এবং দেখতে পায় যে কবরে ঠিক একইভাবে একটা বাচ্চা বসে কান্না করতেছে। কিন্তু আশ্চর্যের বিষয় রাসেল ভাই, বাচ্চাটা আগের মতোই একই ধরনের পোশাক, একই ভঙ্গিমায়, সবকিছু একই স্টাইলে বসে কান্না করতেছে। কিন্তু এবার কান্নার সাউন্ডটা একটু বেশি, মনে হয় যে আগের থেকে একটু বেশিভাবেই কান্না করতেছে। তো যখন রেজা জিজ্ঞেস করলো যে তুমি কে, তুমি বাসা কোথায়, তোমাকে সেদিন দেখলাম তুমি কান্না করতেছো, পরে আসি দেখি তুমি নাই, আবার আজকে কান্না করতেছো, কি সমস্যা কি তোমার? তো অনেক কথা রেজা জিজ্ঞেস করে, কিন্তু বাচ্চারা কোনো উত্তর দিচ্ছে না। তো এক প্রকার রেজা বিরক্ত হয়। সে চিন্তা করে হয়তোবা আজকে বাচ্চারা সত্যি সত্যি কোনো একটা কারণে বিপদে পড়েছে এবং এখানে সে কান্না করতেছে। তো পরে যখন সে বাচ্চাটাকে হাত ধরে টেনে তোলার চেষ্টা করে, কিন্তু রাসেল ভাই সে তুলতে পারতেছে না। তো যখন সে কোনোভাবেই তুলতে পারতেছে না, তখন সে কবরে উপরে উঠে চলে আসে এবং সে চিন্তা করে যে এটা কোনো স্বাভাবিক বাচ্চা হতে পারে না, হয়তো তার বাবা ঠিকই বলেছে। তো এই চিন্তা করতে করতে দেখে যে বাচ্চারা তার দিকে তাকিয়ে মিটমিট করে হাসতেছে এবং এখন আর সে কান্না করতেছে না। এটা দেখে রাসেল ভাই রেজা প্রচন্ড পরিমাণে ভয় পায়। সে বুঝতে পারে না যে বাচ্চা ছেলেটা তার দিকে দেখে কেন কান্না করতেছে। এখন আসলে তার কি করা উচিত, দৌড়ানো উচিত নাকি এখানে দাঁড়িয়ে থাকা উচিত? তো পরক্ষণে সে সিদ্ধান্ত নেয় যে এটা কখনোই কোনো সাধারণ বাচ্চা হতে পারে না, অবশ্যই এটা কোনো খারাপ কিছু, অথবা এটা কোনো খারাপ জিনের কোনো খারাপ জিন এভাবে তাকে ছলনা করতেছে তার সাথে। তো সে তার বাবার কথা মনে পড়ে যে তার বাবা যেটা বলেছে সেটাই ঠিক। তো রেজা কোনো কিছু চিন্তা না করে বাড়ির পথে দেয় এক দৌড় এবং সে প্রচন্ড দৌড়ে বাসায় চলে আসে এবং বাসায় এসে যখন তার বাবা মাকে ডাক দেয় এবং তার বাবা মা বাইরে চলে আসে এবং দেখে যে তাদের ছেলে অনেক ঘেমে গেছে এবং জিজ্ঞেস করে, কিরে এত ঘেমে গেছিস কেন? পরে রেজা বলে যে এরকম সে আজকেও সে বাচ্চা ছেলেটাকে দেখেছে। রাসেল ভাই, ঘটনায় আসলে এখানে শেষ হলে ভালো হতো, কিন্তু ঘটনা সবে মাত্র শুরু। এরপর সেদিনের মতো সে হলো তার বাসায় তার বাবা মার সাথে আবার ঘুমিয়ে পড়ে। সেদিনের মতো তার সাথে কোনো সমস্যা হয়নি। তো এরকম করে কেটে যায় প্রায় একটা সপ্তাহ, কোনো সমস্যা হয়নি। কিন্তু রাসেল ভাই, এক সপ্তাহ পরেও সেম কাহিনী, আকাশ মেঘলা, ওদের বাসায় ওদের চাচার বাসায় টিভি চালাতে দেবে না, যেহেতু বেশি চার্জ হয়নি, সো তারা বাসায় খেলা দেখতে দেবে না। তো দেখা যায় যে সেদিনও আর্জেন্টিনার সাথে একটা বড় রকম দলের সাথে খেলা ছিল। সঙ্গত কারণে তিনি আসলে, আমি জানি না কেন তিনি নামগুলো বলেন নাই। তো একটা ভালো নাকি একটা দলের সাথে খেলা ছিল, যেটা আর্জেন্টিনার জন্য বাঁচা মরার লড়াইয়ের একটা খেলা, যে তারা যদি সেদিন হেরে যায় তাহলে তারা মানে বাদ পড়বে, নকআউট পর্ব থেকে আউট হয়ে যাবে, এই ধরনের একটা খেলা ছিল। এবং এই খেলাটা রিজা কখনোই মিস করতে চাচ্ছে না, সে এই খেলাটা দেখবেই। কিন্তু তার বাবা এবং মা তাকে খেলা দেখতে যেতে নিষেধ করে, বলে যে আকাশ ভালো না, যে কোনো সময় বৃষ্টি আসতে পারে, খেলা দেখতে যাওয়ার দরকার নেই, আর তোমার সাথে যা ঘটনাগুলো ঘটতেছে এটা ভালো না, তোমার সাথে আরো খারাপ কিছু হতে পারে। কিন্তু রেজা এগুলো মানে না। সে বলে, আমার তো কোনো ক্ষতি হয়নি, তাহলে কেন আমি ভয় পাবো? আর যদি আমার কোনো ক্ষতি হতো তাহলে না আমি ভয় পেতাম। তো তার বাবা মাকে বুঝিয়ে সুজিয়ে আর কি সে পুনরায় তার চাচার বাসায় যায়। কিন্তু চাচার বাসায় যাওয়ার পর শুনতে পায় যে তারা আজকে টিভি চালাবে না, কারণ সৌর বিদ্যুৎ চার্জ হয়নি, এই জন্য তারা আজকে টিভি চালাবে না, আজকে টিভি চালানো নিষেধ। তো তারা এখন কি করবে, যেহেতু প্রিয় দলের সাথে একটা বড় মাপের দলের সাথে খেলা, এই খেলা তো আজকে দেখতেই হবে। এবং রাসেল ভাই সে তার চাচাতো ভাইদের সাথে খেলা দেখতে যায় বাজারে, এবং বাজারে যাওয়ার পর সে যখন খেলা প্রায় হাফ পর্ব পর্যন্ত দেখে, এরপর দেখার পর তার চাচাতো ভাই এবং তার চাচা, দুইটা চাচা বাসায় চলে আসার জন্য স্থির করে, কারণ ইতিমধ্যে আর্জেন্টিনা সেই খেলাতে 2টা গোল খেয়েছে এবং তারা বুঝতে পারে যে আর্জেন্টিনা এখানে আসলে রিকভারি করা সম্ভব না,
যে গোল শোধ দিয়ে আবার নতুন করে গোল করবে, এই ধরনের তারা চিন্তা করে যে সম্ভব না। আর শুধু শুধু এত রাত করে আর খেলা দেখার দরকার নেই, কারণ কারণ আবহাওয়া খারাপ, যে কোনো সময় বৃষ্টি আসতে পারে এবং তাদেরকে এখানে আটকে যেতে পারে। তো এই চিন্তা করে রেজার চাচাতো ভাই এবং তার চাচারা চিন্তা করে যে আর খেলা দেখা যাবে না, বাসায় যাওয়া যায়। কিন্তু রেজার মনে চলতেছিল অন্য কিছু। তার প্রিয় দলের খেলা বলে কথা, সে তো পুরো খেলা না দেখেই যাবে না। তো সে তো যখন তাকে বলা হয় যে রেজা চলো বাসায় চলে যাই, আর খেলা দেখা যাবে না, কিন্তু রেজা তাদেরকে মানা করে দেয়, না আমি পুরো খেলা দেখে যাব, তোমরা তোমরা জেলে যাও, আমি এলাকার কারোর সাথে চলে যাব। তো যখন রেজা শুনলো না, আর তখন তার চাচাতো ভাই এবং চাচারা বাসায় চলে আসলো। তো ওরা আসার পরে খেলা রেজা পরবর্তী পুরো খেলাটাই দেখে এবং খেলা দেখা শেষ করে সে একজন তারই এলাকার একটা চাচা সম্পর্কে চাচার সাথে বাসার দিকে রওনা দেয়। তিনিও আসলে খেলা দেখতেছিলেন, পুরো খেলা দেখে শেষ করে দুইজনে যখন একসাথে আসতেছিলেন, তো দেখা যায় যে তাদের ওই বাজার থেকে বাড়ি পর্যন্ত অর্ধেক রাস্তা আসতে ওই চাচার বাড়ি। তো উনি হলো অর্ধেক রাস্তা আসার পর যখন রেজাকে জিজ্ঞেস করলো যে রেজা তোমাকে কি এগিয়ে দিতে হবে নাকি, ভয় পাবা না তো? তো রেজা বলে যে না চাচা, ভয় পাবো না, আর তো অল্প একটু রাস্তা, আমি একাই যেতে পারবো, সমস্যা নাই। তো এই বলে ওই চাচাকে তিনি বিদায় দেন। তো উনি চলে যায় এবং রেজা মনে সাহস নিয়ে তিনি একা আসতে থাকেন। এবং একা আস্তে আস্তে তার বাড়ির কাছে যখন সেই কবরস্থানের কাছে আসেন, তখন ওই কবরস্থানে পার হতে যাবেন এমন সময় তিনি পুনরায় কান্নার শব্দ পান এবং তিনি এই কান্নার শব্দ পেয়ে তো প্রচন্ড পরিমাণে ভয় পান। এটা তো সেই কান্নার শব্দ, ওই বাচ্চা ছেলেটার কান্না। কিন্তু এবার সে সেই কবরটার কাছে যায় না। তো যখনই সে সেই কবরস্থানটা পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করে, তখন যেটা দেখে, সে দেখার জন্য মোটেও প্রস্তুত ছিল না। ওই কবরস্থানটা পার হয়ে একটা বিশাল আম গাছ, একটা বড় সড়ো একটা আম গাছ ছিল। সে দেখে আম গাছের নিচে একটা সাদা কাপড় পরা একটা মহিলা দাঁড়িয়ে আছে এবং সেই মহিলাটার শরীর থেকে একটা গ্লো আকারের একটা মনে হচ্ছে যে অন্ধকার রাত, অথচ মনে হচ্ছে যে স্পষ্টভাবে সেই মহিলাটাকে দেখা যাচ্ছে। এটা দেখে তো সে বেশ অবাক হয় যে এত রাতে একটা মহিলা এখানে কেন দাঁড়িয়ে থাকবে। তো সে ভয়ে ভয়ে সেই মহিলাটাকে যখন পাশ কাটিয়ে যেতে চায়, তখনই রেজা শুনতে পায় তার নাম ধরে কেউ ডাকতেছে। যখনই সে মাথা ঘুরিয়ে তাকায়, সে দেখতে পায় সেই মহিলাটাই তাকে নাম ধরে ডেকেছে। সেই মহিলাটা এইভাবে ডাকতেছে, রেজা দাঁড়াও, তোমার সাথে কথা আছে, আমাকে সাহায্য করো, এই ধরনের একটা কথা বলতেছে। তো রেজা যখন পিছনে ফিরে তাকায়, দেখা যাচ্ছে সেই মহিলাটা তাকে ডাকতেছে এবং রেজা কি করবে বুঝতে পারতেছে না। সে ভয়ে ভয়ে জিজ্ঞেস করে যে কে আপনি, আমার নাম জানেন কিভাবে? তো সেই মহিলাটা বলে, শুধু তোমার নাম না, তোমার 14 গোষ্ঠীর নামেই আমি জানি, তোমার কাছে একটা সাহায্য চাই। তো রেজা বলে যে কি সাহায্য? বলে যে ওই কবরে আমার বাচ্চারা পড়ে গিয়েছে, ও অনেক কান্না করতেছে, তুমি কি ওই বাচ্চাটাকে আমাকে তুলে দিতে পারবে? ওর কান্না আমার সহ্য হচ্ছে না, তুমি আমাকে সাহায্য করো। তো এটা শুনে রেজা তো প্রচন্ড পরিমাণে ভয় পায় এবং সে বুঝতে পারে এটা ওই বাচ্চাটারই কোনো কিছুই হবে এবং যদি সে বাচ্চাটাকে তুলতে যায় হয়তো তার অনেক ক্ষতি হতে পারে, এটা সে মনে মনে ভাবতেছে এবং সে চিন্তা করতেছে এই জায়গাটা থাকা তার জন্য মোটেও নিরাপদ নয়। এবং সে যত শক্তি আছে প্রচন্ড শক্তি দিয়ে তিনি বাসার দিকে দৌড়াতে থাকেন এবং বাসায় পৌঁছানোর পর তিনি তার বাবা মাকে জোরে জোরে চিৎকার করে ডাকেন। এবং যখন তার বাবা মা বাসা থেকে বের হয়ে আসে এবং দেখে যে আগের মতো অবস্থা, একদম ঘেমে গেছে রেজা এবং তার শরীরে একদম অবস্থা খারাপ, কেউ বলতেছে কি হয়েছে, পরে সে সমস্ত কিছু বলে এবং রেজার বাবা বুঝতে পারে যে হয়তো এটা অনেক খারাপ জিন, এটা হয়তো তার ছেলের পিছু নিয়েছে, এটা এখন ছাড়বে না।
তো সেদিনের মতো করে সেদিন তারা ঘুমিয়ে পড়ে এবং সকালবেলা অনুভব করে যে রেজার শরীরে প্রচন্ড পরিমাণে জ্বর। তো পরবর্তীতে তাকে হলো একজন হুজুরকে দেখানো হয় এবং হুজুর ঝাড়ফুঁক করার পর বলে যে আসলে ওর উপর একটা খারাপ জিন আসর করেছে। ওই জিনটা নাকি ওই আম গাছটায় থাকে, আর একসময় নাকি এই আম গাছের পাশেই ওদের বাড়ি ছিল। তো এখানে একটা বাচ্চা ছিল, সেই বাচ্চাটা যখন ছোট ছিল সেই সময় নাকি কবরে পড়ে যায়, কিন্তু ওদের বাসার পরিবারের লোকজন ওই বাচ্চাটাকে অনেক খুঁজেছে কিন্তু কোথাও পায়নি। তো দেখা যায় যে বাচ্চাটা নাকি ওইখানে পড়ে যাওয়ার পর বাচ্চাটা অজ্ঞান হয়েছিল, যার কারণে সে মাঝরাত পর্যন্ত অজ্ঞান থাকার পর যখন সে জ্ঞান ফিরে বাচ্চাটার, সে নাকি অনেক কান্নাকাটি করেছিল কিন্তু কেউ নাকি তাকে সাহায্য করেনি। তো এরপর বাচ্চারা নাকি ওখানেই মারা যায়। তো পরবর্তীতে ওই বাড়ির ফ্যামিলির লোকজন নাকি বাচ্চাটা ওই কবরেতেই, একটা ভাঙা কবরের মধ্যে বাচ্চাটাকে পড়ে থাকতে দেখে এবং দেখে যে তারা সেই বাচ্চাটা মারা গিয়েছে। তো এটা ছিল তাদের জন্য খুবই একটা কষ্টদায়ক ব্যাপার স্যাপার। তো পরবর্তীতে দেখা যায় যে এই কবরস্থানের পাশে অনেকেই নাকি এই ধরনের ভৌতিক ঘটনার সম্মুখীন হয়, যে ছোট বাচ্চা কান্না করতেছে। তো যারা আসলে সাহায্যের জন্য হাত বাড়ায় তো তাদের আসলে কোনো ক্ষতি করে না। তো এখানে আসলে প্রথম অবস্থায় যেহেতু রিজা নাকি সাহায্যের জন্য চেষ্টা করেছিল, তো এই কারণে আসলে ওই জিনটা তার কোনো ক্ষতি করেনি। তো পরবর্তীতে যখন যেহেতু আসলে রেজা আর সাহায্য করে নাই, যার কারণে আসলে জিনটা ক্ষিপ্ত হয়, এই কারণে তার উপর আসর করে। তো হুজুর বলেন যে দেখো এটা আমার জন্য একটু কষ্টকর, তোমার ভালো হয় একটা ভালো একটা তান্ত্রিক নিয়ে এসে ঝাড়ফুঁক করা মানে বেটার হবে। তো পরবর্তীতে ওনার রেফারেন্সে একজন তান্ত্রিককে নিয়ে আসা হয় এবং উনি পুরো বাড়ি বন্ধ করে দেন এবং পানি পোড়া তাবিজ যেগুলো যা যা লাগে তা সবকিছু দেন। এবং এর পরবর্তী থেকে দেখা যায় যে রেজা সুস্থ হয়ে যায় আর তার সাথে কোনো সমস্যা হয়নি। তো রাসেল ভাই, এর পরবর্তীতে নাকি ওই কবরস্থানে আরো কিছু ভৌতিক ঘটনা এলাকার মানুষের সাথে ঘটেছে, রেজা যেটা জানিয়েছে। তো এটাই ছিল ঘটনা রেজার। পরবর্তীতে রেজার সাথে আর কোনো ধরনের ভৌতিক ঘটনা ঘটে নেই। তো আমার কাছে আমার বন্ধু রেজার ঘটনাটা বেশ ভালো লেগেছে, যার কারণে আপনাদের মাঝে শেয়ার করা। তো এটাই ছিল আমার ঘটনা। আসসালামু আলাইকুম লিসনার্স, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ডক্টর আলিফ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এখন আমি আপনাদের সবাইকে শোনাবো একটা ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা। আসলে ভয়ঙ্কর বলবো না, আমি বলবো যে কিছু ভৌতিক, কিছু অশরীরী, কিছু ডিফারেন্ট একটা অভিজ্ঞতার কথা আমি শোনাবো। যিনি আমাদেরকে ঘটনাটি পাঠিয়েছেন তার নাম আন্নি। যে ঘটনাটা প্রাইভেসি রিজনে আপনার নামটা আন্নি বলা হলো, তিনি আমাদেরকে যেভাবে ঘটনা পাঠিয়েছেন সেভাবে তিনি বলেছেন তিনি বাংলাদেশে জন্মগ্রহণকারী, বাট যখন ওনার বয়স 6 মাস তখন তিনি ইউএস চলে যান এবং তিনি বিয়ে করেছেন একজন বাংলাদেশি ছেলেকে। তো কিছু বাংলা তিনি শিখেছেন, যেটার কারণে তিনি লিখতে পেরেছেন আমাদেরকে। আমরা বুঝেছি আপনার কথাগুলো, তাই আমরা চাচ্ছি যে সেটা আমরা আমাদের লিসনারদেরকে জানাই। তিনি আমেরিকায় বড় হন এবং তিনি বর্তমানে ম্যারিড এবং একজন স্টুডেন্ট। তার লাইফে অনেক এক্সপিরিয়েন্স আছে এবং তিনি তার এক্সপিরিয়েন্সের কিছু কথা আজ আমাদের সাথে শেয়ার করেছেন, তিনি আস্তে আস্তে শেয়ার করবেন। একটা স্মল ইনসিডেন্ট তার লাইফের, কিন্তু তিনি বলেছেন এটা অতটা স্কেয়ারি না, কিন্তু তার জীবনে এটা ভয়ের অনেকটা কারণ বলতে পারেন, যেগুলো নিয়ে তিনি আস্তে আস্তে ধীরে ধীরে ভয়ের কারণগুলো আমাদেরকে জানাবেন। এটা একটা ইন্ট্রো। তিনি তার হাজবেন্ডের সাথে আসলে প্রথমে তাদের কথাবার্তা হয়েছে ফেসবুকের মাধ্যমে, যেহেতু তার হাজবেন্ড ছিল বাংলাদেশের ছেলে, এবং তারা কিছুদিন অনলাইনে চ্যাটিং করার পরে তারা খুব বেশি ভালো ফ্রেন্ড হয়ে যায় এবং হঠাৎ করেই আমেরিকাতেই তার একটা বিয়ে ঠিক হয়ে যায়। বাট তিনি অনেক শাই ছিলেন, একটু ইন্ট্রোভার্টেড ছিলেন, তাই তার প্যারেন্টসকে তিনি বলতে পারছিলেন না যে তিনি একজন বাংলাদেশি ছেলেকে পছন্দ করেন, বাংলাদেশে থাকে। তিনি বুঝতে পারছিলেন না কি করবে। তো একদিন কলেজের জন্য বের হয়ে তিনি বাংলাদেশে চলে যান, অনেকটা পালিয়ে ওয়ান ওয়ে টিকিট নিয়ে বাংলাদেশে চলে যায়। তিনি ভয় পেয়েছিলেন, তিনি অল্প বয়স্ক থাকার কারণে বুঝতে পারছিলেন না কোনটা সঠিক
কোনটা ভুল কোনটা সঠিক সেটা বুঝতে পারছিলেন না। আর তিনি আমেরিকাতে বড় হয়েছেন, ইউএসএ বড় হয়েছেন, কিন্তু পড়েছেন কিন্তু সেই ইসলামিক একটা স্কুলে, অনেক ডিসিপ্লিন লাইফ ছিল। তো এটা একটু, এই সিচুয়েশন তার জন্য একটা আনএক্সপেক্টেড ছিল। তো তিনি তার হাজবেন্ডকে বেস্ট ফ্রেন্ড মনে করতেন, এবং কখনো রিয়েল লাইফে মিট না করলেও, তারা তো আসলে লং ডিস্টেন্স রিলেশনশিপ ছিল, রিয়েল লাইফে মিট না করলেও কথা বলতে তার ভালো লাগতো। তাদের বিয়ে হয়ে যায়, তো অ্যাজ ইউজুয়াল তাদের ফ্যামিলি থেকে, মানে তার মেয়ের ফ্যামিলি থেকে, মানে আপুর ফ্যামিলি থেকে আসলে তাকে মেনে নেয় না। তো হাজবেন্ডের ফ্যামিলি থেকে তাকে রাইট অ্যাওয়ে অ্যাকসেপ্ট করে নেয়। তো ঢাকা থেকে তাকে নিয়ে যাওয়া হয়, তাকে নিয়ে যায় তাদের গ্রামের বাড়িতে। তো গ্রামের বাড়িতে একটু একদম একটু গ্রাম টাইপের জায়গায়। তো তখনই তিনি জীবনে প্রথমবার অ্যাকচুয়াল ভিলেজ বা অ্যাকচুয়াল গ্রামটা তিনি দেখেন। তো তার শাশুড়ির শ্বশুর বাড়িটা তার লাইক বাংলোর মতো আর কি, সামনে অনেকখানি গার্ডেনের মতো জায়গা, খালি জায়গা, অনেক গাছগাছালি দিয়ে ভরা চারিপাশ। এরপরে বাসার রাইট সাইডে পীরের খানকা বলে একটা জায়গা আছে। এটা ওদের বিশ্বাস ছিল, এবং বিশ্বাসটা একটু অন্যরকম ছিল, কারণ যেহেতু তিনি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছেন এবং পড়েছেন একটা ইসলামিক স্কুলে, তো তাদের শ্বশুরবাড়ির সেক্টরটাতে মুসলিমদের মতো নর্মাল চিন্তা ভাবনা চলতো না। তো তিনি থাকতেন উপরে। তো যেহেতু তিনি যে জায়গায় থাকতেন সেটাকে আরেকটা ফ্লোর ছিল, তিনি উপরে সবসময় তার রুম থেকে একটা ফুটস্টেপ শুনতেন। তো একদিন তিনি দেখেন সেই ফুটস্টেপ শোনার পর ওই জায়গাটাতে একটা গ্লোয়িং ফিগার, মানে একটা ফিগার বা একটা মানুষের মতো ন্যায় উজ্জ্বল অবস্থায়, অনেক লম্বা এবং বেশ লম্বা লাগছিল। ওই ব্যক্তিটা বা ওই অবয়বটা বা ওই মানুষটা, যেটাই বলেন, একটা হোয়াইট জুব্বা পরেছিল, মাথায় পাগড়ি। তিনি ভয় পেয়ে যায়, কিন্তু ভাবছিলেন এটা হয়তো একদিক দিয়ে ভালো, যেহেতু তাদের শ্বশুরবাড়ির লোকজনরা আসলে অনেস্টলি নামাজ পড়ে না, হয়তো এই এন্টিটিটা আসার পর তাদের নামাজ পড়তে হবে, বা পড়লে তো ভালোই হয়। তো ওই এন্টিটিটা প্রতিদিন মিডনাইট আসতো এবং তাদের ওই শ্বশুরবাড়িতে তাহাজ্জুদ পড়তো। তার একটা সময় একটা পয়েন্ট আর ভাল লাগতো না, কারণ আসলে ওই এন্টিটিটা কাউকে ক্ষতি করছিল না, নামাজই তো পড়ছিল। আর এটা খারাপও তো দেখায়, মানে খারাপও তো খারাপ লাগে না, কারণ একটা বেনামাজি বাসায় কেউ নামাজ পড়ে না, সেখানে সে নামাজ পড়ছে, তো খারাপ কি? তো তার বিয়ের 5 মাস পর তিনি তার প্যারেন্টসের কাছে, তার বাবা মার কাছে ইউএসএ ব্যাক করে। এতদিনে সবাই একটু মেনে নিয়েছিল তাদের বাড়ির বিয়েটা, মানে 5 মাস হওয়ার পরে তার ফ্যামিলির থেকে, আসলে বিয়ে হয়ে গেছে যেহেতু কিছু করার নাই, তাদের ফ্যামিলি থেকে সবাই মেনে নিয়েছে। লাস্ট মোমেন্টে তার বিয়েটা আস্তে আস্তে মেনে নিচ্ছিল। তিনি তার আবার পড়াশোনার জায়গায় ফেরত যায়, এবং একটা সেমিস্টার ব্রেক হওয়ার পরে তিনি আবারও বাংলাদেশে ফেরত যান। তো ওইবারের ভিজিটটা তার জন্য একটু ডিফারেন্ট, একটু টেরিফাইং ছিল, একটু ট্রমাটিক ছিল। তিনি যাবার কয়েকদিনের মধ্যেই রমজান শুরু হয়। ওই জায়গায় তিনি যান, তার গ্রামের বাড়ি, সেই ভিলেজে তার শ্বশুর বাড়িটা, এবং সবার জন্য তিনি গিফট নিয়ে গেছিলেন পরের বার যখন গেছেন। খুব আশ্চর্যজনকভাবে সবাই গিফট অ্যাকসেপ্ট করলেও পরিবারের একজন মেম্বার সেই গিফটটা অ্যাকসেপ্ট করেনি। সে বলল রেখে দেন। তো রোজার তখন ফার্স্ট উইক চলে। তিনি কেন জানি ওই রাতে কিছুতেই ঘুমাতে পারছিলেন না, মানে আপু কিছুতেই ঘুমাতে পারছিলেন না। যতবার তার চোখ তিনি বন্ধ করছিলেন, ততবার তার সামনে ডিফারেন্ট ইমেজেস তিনি দেখছিলেন। তিনি দেখছিলেন তার শ্বশুর বাড়ির যেই মেম্বারটার ফেস, তিনি মেম্বারটা যেটা তার গিফট, যিনি তার গিফট অ্যাকসেপ্ট করেননি, তার ফেসটা বারবার তার চেহারা, মানে তার চোখের সামনে আসছে। তিনি যতবারই চোখ বন্ধ করছিলেন কেমন একটা ফ্ল্যাশের মতো দেখছিলেন, যিনি আসলে গিফট অ্যাকসেপ্ট করেননি, সে স্ট্রাগল করছিল নিঃশ্বাস নিতে, তার ব্রেথ করতে কষ্ট হচ্ছিল। আবার তিনি দেখছিলেন, চোখ বন্ধ করে দেখছিলেন, তিনি হাসছে, এবং সেটা একটা শয়তানি হাসি টাইপের। তিনি বারবার চমকে উঠছিলেন। তো তার হাজবেন্ড তাকে জিজ্ঞেস করে, কি হয়েছে, তোমার কোনো প্রবলেম হচ্ছে? তার হাজবেন্ড জানে তিনি প্যারানর্মাল জিনিস নিয়ে বেশ সেন্স করতে পারেন। তিনি বললেন তার অনেক কমফোর্টেবল লাগছিল ওই মুহূর্তে। তার খালি মনে হচ্ছিল জানালার ওই পাশটাতে কেউ দাঁড়িয়ে আছে,
এবং তিনি যে স্বপ্ন দেখছিলেন, খারাপ স্বপ্ন দেখছিলেন, সেই খারাপ স্বপ্নটার মধ্যে একটা ভিশন তিনি দেখতে পাচ্ছেন বারবার। তার হাজবেন্ড বলে, একটা কাজ করো, দোয়া পড়ো, এটা খুবই স্বাভাবিক, এটা হতেই পারে। তো কিছুক্ষণ পর সেহরির টাইম চলে আসে, তুমি একটু রেস্ট নাও, আমি তোমার সেহরিটা রেডি করি। তো তারা সেহরিতে ওঠে। তো বাথরুমটা ছিল বাড়ির বাইরে, বাসাটা টিনের এবং চারি উডেন ফ্লোর আর কি, উপরের ফ্লোর নিচের ফ্লোরগুলো উডেন আর কি, উপরের ফ্লোরগুলো পুরা ফুলি উডেন ছিল। তো বাড়িটা অনেক পুরাতন হয়ে যাওয়াতে কিছু কিছু জায়গায় খুলে খুলে পড়ছিল। তো তারা যখন বাড়ির ব্যাকের ব্যালকনিতে যায়, দেখেন উপর থেকে কিছু পড়ছে। এটা বলা যায় অনেকটা ইউরিন স্টুল অথবা আপনারা বলেন যে পায়খানা বা প্রস্রাব, এটা টিপ টিপ করে ফ্লোর বোর্ডের উপর থেকে ভেতর থেকে নিচে পড়ছিল। তো তারা উপরে যে দেখে, যেই মানে উপর থেকে নিচে পড়ছিল আর কি, তার উপরে যে দেখে, এটা তো হওয়ার কথা না, এই লিকেজটা তো হওয়ার কথা না। তার উপরে যে দেখে যে ফ্যামিলি মেম্বারটা উপরে থাকতো সে ফাঁসিতে ঝুলছে এবং বাসার উপরের পেছনের বারান্দায়, ওই নিচ থেকে উপরের বারান্দা থেকে কাঠ থেকে ওই ব্যালকনি দিয়ে নিচ থেকে টপ টপ করে পড়ছিল। ফাঁসিতে ঝুলছিল সেই ব্যক্তিটা যিনি তার গিফট অ্যাকসেপ্ট করেনি। এটা হচ্ছে সেই ব্যক্তি। এই ইনসিডেন্টের 1 সপ্তাহ পর তিনি আসলে এতটাই ট্রমাটাইজড হয়ে যায় যে তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। তার একটা আঙ্কেলের বাসায় তাকে 1 সপ্তাহের জন্য রাখা হয়। সবাই তো তাদের বিয়েটা আসলে ঠিক মতো অ্যাকসেপ্ট করে নাই, কিন্তু এই আঙ্কেলটা লাস্ট অনেক সাপোর্ট করেছিল তাকে। তো তার তিনি প্রতি রাতেই ঈশার নামাজ পড়তেন, কোরআন শরীফ তিলাওয়াত করতেন। তার শুতে শুতে রাত 12টা বেজে যেত। তিনি তার মামির রুমে ফ্লোরে একটা ম্যাট্রেসে শুতেন, ব্যালকনির পাশে। ব্যালকনির ডোরটা ঠিক তার পাশে। তিনি ঘুমাবার জন্য প্রায় সময় ইউটিউব থেকে কিছু মানে কোরআনের রিসিটেশন অথবা কোরআন তিলাওয়াত শুনতেন, যেটা কোরআন ঘুমানোর জন্য মাঝে মধ্যে একটু রিল্যাক্সিং টাইপের কোরআন রিসাইটেশন শুনতেন তিনি। তো উনি রাতের বেলা ওইটা প্লে করে চোখটা বন্ধ করে ঘুমাতেন। কিন্তু ঘুম ভেঙে যেত, কয়েকবার তার ঘুম ভেঙেছে ব্যালকনির গ্লাস ডোরের নকিং এর, মানে নক নক করার শব্দে। ব্যালকনির যে গ্লাস ডোরটা ছিল সেটা নক নকের শব্দে তার মনে হতো ব্যালকনি থেকে কেউ দাঁড়িয়ে আছে, এবং ওইখান ব্যালকনির বাইরে থেকে অথবা বারান্দা থেকে তাকে তার নামে কেউ ডাকছে। এরকম কয়েকবার হওয়ার পর তিনি তার আঙ্কেল এবং আন্টিকে এই বিষয়টার ব্যাপারে অবহিত করে যে তার ভয় লাগছে, ওই জায়গায় থাকতে কষ্ট হচ্ছে। তার আঙ্কেলরা বলল যে যেহেতু একটা ট্রমার মধ্য দিয়ে গেছে, সেই বাড়িতে একটা সুইসাইড হয়েছে, সেটা একটা ট্রমার মধ্যে দিয়ে গেছে, তুমি হ্যালুসিনেট করতে পারো, তোমার একটা হ্যালুসিনেশন হচ্ছে। তো উনি চিন্তা করেন যে হয়তো ওনারা রাইট, এটা হতেই পারে, কারণ ওই মুহূর্তে তিনি ট্রমাটাইজ ছিলেন। কিন্তু প্রতি রাতে এটা কন্টিনিউ হওয়া শুরু করলো। আস্তে আস্তে তিনি ওই যে ভিডিওটা তিনি প্লে করতেন ইউটিউব থেকে, সেটা আরো লাউডলি প্লে করতেন, কোরআন শরীফের তিলাওয়াতটা, এবং কানের মধ্যে ইয়ারফোনও দিতেন এবং নিজেও জিকির করতেন আনটিল ফজর, মানে ফজর পর্যন্ত সে একটু জিকির করত। তারপর সেহরি খেয়ে তিনি নামাজ পড়ে ঘুমাতেন। তখনও রমজান চলছিল। তো আল্লাহ তাআলা তাকে প্রোটেক্ট করেছে সব খারাপ দিক থেকে। কিন্তু চলমান এই প্রবলেমটা তার হচ্ছিল, ব্যালকনির দরজার বাইরে পর্যন্তই তাকে মনে হতো তাকে কেউ ডাকছে, তার কাছে কেউ এসছে। প্রতি মুহূর্তে তাকে ডাকতো। যখনই তিনি চোখ বন্ধ করতেন, একটু অন্য মনস্ক হয়ে চোখ বন্ধ করার সাথে সাথেই তার মনে হতো ওই বারান্দা থেকে তাকে কেউ ডাকছে, তাকে কেউ দেখছে। হঠাৎ একদিন তিনি দেখেন যে এসির ভেতর থেকে একটা সাপ বের হচ্ছে। তিনি খুব অবাক হয়ে যান। সবাইকে তিনি বিষয়টা জানান। আসলে এতটাই ট্রমার মধ্যে ছিলেন যে ওই সুইসাইড হতে, ওই লাশটা ফাঁসিতে ঝুলছে, এটা দেখার পর থেকে তার এতই খারাপ অবস্থা ছিল যে এখন এইটা দেখার পর সবাই বলল যে না, তার মেন্টাল প্রবলেম দেখা দিচ্ছে। তিনি বুঝতে পারছিলেন যে এটা হয়তো ঠিক হয়ে যাবে, এটা মেন্টাল প্রবলেম না। কিছু বছর পরে তিনি আসলে পরে জানতে পারলেন যে ইউটিউবে তিনি যে ভিডিওটা দেখছিলেন, ওই ভিডিওটাতেই নাকি ব্ল্যাক ম্যাজিক ছিল। এটা পরে তিনি জানতে পারেন। যেহেতু তিনি আমাকে এখনো ডিটেলস অনেক কিছুই জানাননি, তাই আমরা জানতে চাইব যে
তিনি তার ব্যাপারটা, তার ডিটেলস ব্যাপারটা, যেহেতু তিনি ইউটিউবে যে ভিডিওটা সবসময় ছাড়তেন কোরআনের রিসিটেশনের, সেটার সাথে ব্ল্যাক ম্যাজিকের সম্পর্ক কি সেটাও আমরা জানতে চাইবো। এবং যেহেতু এই ইনসিডেন্ট একটা লং স্টোরি আছে, আমরা সেটাও জানতে চাইবো যে হয়তো তিনি আমাকে বলেছেন, যে ইমেইলে বলেছেন যে তিনি অনেক কিছু এড়িয়ে গেছেন। তারপর আমরা জানতে চাইবো যে যদি আমরা যেহেতু আপনার ঘটনাটা শেয়ার করে ফেলেছি, আপনি আমাদেরকে বলবেন আপনার ফার্দার কি কি ঘটনা ঘটেছে। কারণ এই ধরনের ঘটনাগুলোই তো আমরা সবাই জানতে চাই এবং সবাই মুখে থাকি। তো আনি আপু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার স্টোরির জন্য। আমরা চাইবো আপনার কাছ থেকে ফার্দার আরও কিছু ডিটেলস জানবার জন্য। আমরা চলে যাচ্ছি আর একটা ঘটনায়। যিনি আমাদেরকে ঘটনাটি পাঠিয়েছেন তার নাম নাজমুল। তিনি কানাডা থেকে আমাদেরকে ঘটনা পাঠিয়েছেন। তিনি যেভাবে ঘটনাটা পাঠিয়েছেন, আমরা তিনি যেভাবে পাঠিয়েছেন সেভাবে বলার চেষ্টা করছি। আমাদের চেনা জানা আলোকিত শহরের সাথেই অনেক অন্ধকার জগৎ জড়িত, যা কিনা অনেকটা রহস্যময়, সংজ্ঞাহীন আর সম্পূর্ণ কর্মকাণ্ডে ভরা, অসম্পূর্ণ কর্মকাণ্ডে ভরা। এক কথায় যা হচ্ছে অস্বাভাবিক দুনিয়া। এই পর্যন্ত পরেই এখনই অনেক মানুষ বলতে শুরু করেছেন, তবে শুনে বলতে পারেন যে ফানি, রাবিশ। কিন্তু তবুও একটা ছোট্ট বিষয় নিয়ে আলোচনা করি। ছোটবেলাটা আমার কেটেছে অনেক ভেতরের একটা গ্রামে, যেখানে এসব সংজ্ঞাহীন ঘটনা দেখতে দেখতে আমি অনেক বড় হয়েছি। তারপর একদিন এসে পড়লাম দুনিয়ার অন্য একটা প্রান্তে, আধুনিক দেশ বলা চলে। স্বস্তির একটা নিঃশ্বাস ফেললাম। ভেবেছিলাম বাংলাদেশের অনেক কিছু এখানে আর দেখার লাগবে না, কিন্তু টরন্টোর মতো অতি আধুনিক একটা শহরে আমার থাকতে ইচ্ছে হলো না। গ্রামে বড় হওয়া ছেলে আমি, তাই ছিমছাম শান্ত একটা শহরে ইউনিভার্সিটিতে অ্যাডমিশন হই। এই শহরের নাম সুর সেন্ট মেরি। অনেক পুরনো একটা শহর, মানুষজন অনেক কম। বলা চলে সন্ধ্যা হবার পরেই সারা শহর ঘুমিয়ে যায়, রাত 8টার আগেই। এখানে ভার্সিটির ডরমেটরি ছেড়ে যখন বাসা নিতে গেলাম, প্রথমেই এখানকার এক ভাই বলে দিল ঠিক মতো জেনে শুনে যেন বাসা নেই, স্পেশালি ওই বাসায় কোনো প্যারানর্মাল অ্যাক্টিভিটি আছে কিনা তা যেন আমি অবশ্যই যাচাই বাছাই করে নিই। এটা তো আমার অবাক করার মতো, ভীষণ অবাক হয়েছিলাম। ওনার বলার পর আমি খেয়াল করলাম প্রায় প্রতিটা বাসা সেল বা রেন্ট করার ব্যানারে লেখা থাকতো নো প্যারানর্মাল অ্যাক্টিভিটি। পরে জানলাম অনেক পুরানো এই শহরের পুরানো বাসাগুলোতে এটা খুব একটা কমন সমস্যা। আমি কখনো চিন্তা করি নাই কানাডায় এসে যে আমি এই জিনিস ফেস করব, আমাকে করতে হবে। প্রথম যে বাসাটাতে উঠেছিলাম, একটা রুম নিয়ে, সেখানে কোনো সমস্যা আমি ফেস করিনি। স্টাডি শেষে উঠে গেলাম একটা অ্যাপার্টমেন্টে। আসলে আমার মেইন সমস্যাটা শুরু হয় এখান থেকেই। আমি রাতে দুপুরে ছাদে আওয়াজ শুনতে পেতাম। আওয়াজটা খুব লিমিটেড হতো। করিডোরে বা ছাদে কেউ পাত্তা দেয় নাই। আমি তো আরো না, মনে মনে বললাম এই কানাডায় আসছি অ্যাবনর্মাল কোনো কিছু দেখার জন্য তো না, সো দেখব না। কেউ দেখিয়ে দিলেও স্বীকার করব না, একগাল হেসে বলবো লল। কিন্তু গত কয়েকটা মাস এই শব্দ অতিরিক্ত বেড়ে গেলে আর চুপ থাকা আমার পক্ষে সম্ভব হলো না। কারণ সারাটা দিন কাজ করে আসার পর এভাবে শব্দ হতে থাকলে আমার শান্তির ঘুমটা আর হয় না। সবাই মিলে মিটিং করা হলো, লবির সিঁড়ির ল্যান্ডিংয়ে এই শব্দের কারণটা কি। অফকোর্স এটা কোনো স্কোয়াল বা ইঁদুর, এটা হতে পারে এবং সবাই একমত হয়। আমার মনে যে প্রশ্নগুলো জাগলো যে স্কোয়ারল অথবা ইঁদুর হলে, স্কোয়ারল হতে যে কাঠবিড়ালি বা ইঁদুর হলে ওরা প্রতিদিন না আসে, সপ্তাহে 1 দিন 2 দিন আমাদের ছাদে আসে সাপ্তাহিক পিকনিক করার জন্য। এরকম শব্দ শোনা যেত সপ্তাহে 1 কিংবা 2 বার। অন্যদিন পিন পড়ার শব্দ তো হতো না। কিন্তু সেটা না বলে পরামর্শ দিলাম অ্যানিম্যাল কন্ট্রোল টিম ডাকতে। পরদিন ওরা আসলো, সব দেখলো, দেখে বলল কোনো রকম ইঁদুর জাতীয় প্রাণীর আসা যাওয়ার প্রমাণ নাই, আর রেকুন আসার কোনো উপায় নেই। কারণ ছাদে যাবার কোনো ডাইরেক্ট উপায় নেই। নিচতলা থেকে 30 ফিট নিচ থেকে সাথে আনা ল্যাডার বেয়ে উঠতে হয় মানুষকে। কোনো ডানাওয়ালা রেকুন থাকলেও ওটা আলাদা হিসাব। পরের সপ্তাহে আবার শব্দ, আবারও মেইনটেনেন্স কর্মী ডাকিয়ে এনে ছাদের বরফ সরিয়ে পাইপগুলো সার্ভিসিং করা হলো, যাতে বরফ জমাট বেঁধে বা গলতে শুরু করে এর কোনো রকম শব্দ না হয়। পরের সপ্তাহে আরও বেশি, এবার অতিরিক্ত বেশি শব্দ, এতটাই যে থাকতে না পেরে আমরা ধর্মীয় উপায়ে চেষ্টা করলাম এই শব্দ কমানো যায় কিনা। হলো না, বরং মনে হলো আমার মাথার উপর সিলিংয়ে এসে ওটা আরো বেশি দাপাদাপি শুরু করলো।
পরদিন আবার সবাই একসাথে হয়ে এই শব্দের কারণ বিশ্লেষণ করতে লাগলাম। আবার সবাই বলল কোনো নিশাচর প্রাণী হতে পারে, পাখি হতে পারে। আমরা সবাই খুশি হয়ে গেলাম এই কারণটা পেয়ে, কারণ আমরা সবাই কারণ খুঁজছিলাম, সলিউশন না। কিন্তু এই মাতবর ওই সময় উঠে বলল, আওয়াজটা শুনে মনে হয় কেউ একজন যেন হেঁটে বেড়ায় সারা ছাদে। মাঝে মাঝে মনে হয় যেন শক্ত লাঠি দিয়ে সাইড রেলিংয়ে কেউ বাড়ি মারে। পাখিটা কিভাবে করবে? চরম নাখোশ হলাম আমরা সবাই ওর উপর, কারণ শব্দের ধরন যে পাখির কোনো কিছুর সাথেই মেলে না সেটা তো আমরা সবাই জানি। তুমি বেটা এত প্রকাশ করার দরকার কি ছিল? এমনি তার মুখের উপর হেসে দিলাম আমরা, বললাম পাখি ছাড়া এটা ছাড়া কিছুই হবে না। এমন সময় এক নতুন ভাড়াটিয়া আমাদের এই সলিউশনে অত্যন্ত রিল্যাক্স হয়ে বোমা ফাটিয়ে দিয়ে একটা কথা বলল, তাহলে তো আমরা ওই বৃদ্ধকে গিয়ে বলতে পারি শব্দের কারণ, যে কিনা প্রায় রাত দুপুরে করিডোরে হাঁটাহাঁটি করে। আহারে বেচারা, রাত দুপুরে শব্দের যন্ত্রণায় ঠিকমতো ঘুমাতেও পারে না, খালি রাত জেগে হাঁটাহাঁটি করে এই লম্বা করিডোরে। আচ্ছা, উনি থাকেন কোন রুমে? আমরা একটু তবদা মেরে গেলাম, উত্তর দিলাম না যে সেই বৃদ্ধ এখন আর এখানে থাকেন না। বৃদ্ধর নাম উইলসন বা জনসন কিছু একটা। তিনি একলা থাকতেন 1 নম্বর অ্যাপার্টমেন্টে, কারোর সাথে মিশতেন না, প্রতিবেশী দেখলেই এড়িয়ে চলতেন। ওনার ঘুম আসতো না রাতে, ছাদে গিয়ে রাত দুপুরে উনি হাঁটাহাঁটি করতেন, মাঝে মাঝে হাতের লাঠিটা দিয়ে এদিক সেদিক বাড়ি মারতেন। এতে সবার ডিস্টার্ব হলে বাড়িওয়ালা ওনাকে নিষেধ করে দেন ছাদে না যাবার জন্য। এরপরেও তিনি যেতেন। এরপরে বাড়িওয়ালা একদিন ছাদে যাবার পথটা পার্মানেন্টলি বন্ধ করে দেন। সেই বৃদ্ধ এরপর লম্বা করিডোর দিয়ে হাঁটতেন। কাউকে আসতে দেখলে তিনি তাড়াহুড়া করে করিডোরের অন্য প্রান্তে সরে যেতেন। কতবার করিডোর ওঠার সময় শেষ মুহূর্তে ওনাকে সরে যেতে দেখলাম। বৃদ্ধটার কেউ ছিল না। উনি মারা গেলেন কখন কেউ বলতে পারল না। লাশটা উদ্ধার হলো 5 দিন পার হওয়ার পর। এরপর থেকে ওই বৃদ্ধার ছায়া আমাদের করিডোরে প্রায় দেখা যায়। আমরা অনেকেই দেখেছি, কিন্তু দেখলেও কেউ স্বীকার করি না। কেউ যদি জিজ্ঞেস করেও বলে দিই লল। নতুন ভাড়াটে এসব কথা কিছুই জানত না। বেটাকে জানিয়ে রাখা দরকার ছিল, তাহলে আমাদের মতো বুঝে না বোঝার ভান অভিনয় করে যেতে পারত। আমাদের সবাইকে এত বড় অস্বস্তিকর অবস্থাতে ফেলতো না। এই কানাডায় অনেক বড় আলাদা জায়গা নিয়ে অনেক বড় একটা আলাদা জনগোষ্ঠী বাস করে। আমি নাম বলবো না। আমাদের এই শহরেও তাদের অনেক বড় একটা আলাদা জায়গা আছে, যার বেশিরভাগই দুর্গম জঙ্গল। তাদের পুরনো কালের মানুষেরা এখনো অপদেবতার প্রার্থনা করে খোলা মাঠের মাঝখানে। এই কথা আমি অনেকবার শুনেছি। একদিন রাত 12টার পর আমি ওই এলাকায় গিয়েছিলাম একটা ডেলিভারি নিয়ে। ফেরার পথে পথ হারিয়ে একটু ভিতরে চলে যাই। তখন একটা খোলা মাঠের মাঝখানে একটা অপার্থিব দৃশ্য দেখতে পাই। একদল মানুষ জড়ো হয়ে আছে একটা অগ্নিকুণ্ডের মাঝখানে, আর 3 জন মানুষ ছাগল বা শূকর জাতীয় কিছু একটা জানোয়ারের পেটের মাঝখান থেকে নাড়ি ভুড়ি বের করছে। যখন প্রাণীটা তখনও বেঁচে ছিল এবং ছটফট করছিল। আরো ভালোভাবে বোঝার জন্য গাড়ির লাইটটা নিভিয়ে দিয়ে আমি মাঠের কাছে যাবার চেষ্টা করি, কিন্তু কাছে যেতে আমার মাথার এক সাইড এত অস্বস্তিকর ব্যথা ধরে যাচ্ছিল, প্রচন্ড ব্যথা ধরে বসে। হঠাৎ করেই সারা দুনিয়া আমার ঘুরতে লাগলো, প্রচন্ড বমি পেতে লাগলো। জ্ঞান হারাবার অবস্থা হবার আগেই আমি গাড়ি নিয়ে রাস্তায় চলে আসি। ওই এলাকা থেকে যত পেছনে ফেলে আসছিলাম, আমার অসুস্থতাটা ততই কমে আসছিল। টরন্টো বা এমন বড় বড় শহরে মাঝে মাঝে এসব ঘটনাকে লল বলাটা অনেক সহজ, কিন্তু এই শহরের বাইরে রুরাল এলাকায় বা গ্রাম্য এলাকায় অবস্থা ভিন্ন। এবং কানাডার ম্যাপ দেখলে আপনি নিজেই বুঝবেন এই এলাকার সংখ্যা কত বেশি। দেয়ার আর মোর থিংস ইন হেভেন অ্যান্ড আর্থ। এক্সপিরিয়েন্স না করলে এই লাইনটার মর্ম কতখানি তা কখনো বোঝা সম্ভব না। ভাই, আপনার ঘটনা, আমি আসলে আপনার ইনসিডেন্টটা খুবই এনজয় করেছি এবং আমার কাছে ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ।